ওকে, আজকের আমাদের সর্বপ্রথম টেটের যে সিলেবাস, এই সিলেবাসটাকে আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। ইংলিশের ক্ষেত্রে এই সিলেবাস প্রত্যেকের কাছেই আছে। যারা নতুন অ্যাডমিশন নিয়েছো, আজকে অ্যাডমিশন নিয়েছো, তাদের কাছে থাকার কথা নয়। তাদের জন্য আরেকবার এইটা আমি পোস্ট করব, পরে গ্রুপে আরেকবার দিয়ে দেবো, অর্থাৎ তারাও পেয়ে যাবে। এটা একটা সিলেবাসের বই, আমাদের তৈরি বই, এবং এই সিলেবাসটাও তোমরা পেয়ে যাবে। এই সিলেবাসে আমাদের সর্বমোট যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে 13টা পেডাগজির টপিক পড়তে হবে, এবং তার সঙ্গে কম্প্রিহেনশন বা আনসিন, যদি এক কথায় বলো, এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখন কম্প্রিহেনশন, এখানে সিলেবাসটাকে দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো সর্বপ্রথম লেখা আছে কত, 30 মার্কস, 30 নম্বর লেখা আছে, মানে 30টা প্রশ্ন 30 নম্বর আসবে। এটা 2023 সালে 30 নম্বর আসবে, মানে 30 নম্বরের প্রশ্ন আসবে, এটাকে ঠিক করে দেওয়া হয়। এর আগে যেটা ছিল, পেডাগজিতে 15 নম্বর এবং কম্প্রিহেনশনে 15 নম্বর, এরকম একটা ভাগ ছিল, কিন্তু 2023 সালের পরীক্ষা থেকে এই ভাগটা আর নেই। তাহলে আমি কি বোঝাতে চাইলাম, যে তোমাদের বেলা যে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাতে পেডাগজি থেকে 5টা প্রশ্ন আসতে পারে, 10টা প্রশ্ন আসতে পারে, 15টা প্রশ্ন আসতে পারে, 2টো প্রশ্নও আসতে পারে। এক্ষেত্রে তোমাদের কারো কিছু বলার থাকবে না। তার কারণ কি, পেডাগজি পোর্শনটাকে এরকম ভাবেই বিভক্ত করা হয়েছে বর্তমানে, অর্থাৎ পেডাগজি পোর্শনটা থেকে যা ইচ্ছা তাই প্রশ্ন আসতে পারে, এরকম ভাবেই কিন্তু সিলেবাসটাকে সাজানো হয়েছে। তার মানে এখন আমার মোদ্দা কথা কি, 30টা প্রশ্ন আমাকে দেবে, এবং এই 30টা প্রশ্নের মধ্যে পেডাগজি কটা দেবে আমি ঠিক জানি না। পেডাগজি কিছু দেবে এবং তার সঙ্গে কম্প্রিহেনশন কিছু দেবে, আমাকে পুরো প্রশ্নগুলোকেই সলভ করে দিয়ে আসতে হবে। এইটা হচ্ছে এখন আমার কাজ, আমার টেট পরীক্ষায় এটাই হচ্ছে আমার কাজ। এই 30 নম্বরের মধ্যে সর্বপ্রথম রয়েছে দেখো, আনসিন প্যাসেজ উইথ কোয়েশ্চেন্স অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। এই কম্প্রিহেনশনে মোটামুটি 2টো কম্প্রিহেনশন তোমাদের থাকবে, 2টো প্যাসেজ থাকবে, কিন্তু এখানে কোনো পোয়েম থাকে না। আগের বছরও কোনো পোয়েম আসেনি, তাহলে দুটোই থাকছে প্রোস। অর্থাৎ এই 2টো প্রোস যে থাকছে, এই 2টো প্রোজে কোনোটাতে 8 নম্বর থাকতে পারে, কোনোটাতে 7 নম্বর থাকতে পারে, বা 5 নম্বরও থাকতে পারে। যাই থাকুক না কেন, 2টো প্রোস থাকবে। এই 2টো প্রোজের মধ্যে একটা কঠিন প্রোস থাকবে, একটা তুলনামূলকভাবে সহজ প্রোস থাকবে। তাহলে সর্বপ্রথম কম্প্রিহেনশনে আমাকে 2টো প্রোস অ্যাটেন্ড করতে হচ্ছে, একটা সহজ এবং একটা কঠিন। এই প্রোস থেকে 2 ধরনের প্রশ্ন থাকে, একটা হচ্ছে গিয়ে প্রোস থেকে, আনসিন থেকে সরাসরি প্রশ্ন থাকবে, আরেকটি থাকবে কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন থাকবে, আর কিছু ভোকাবুলারি কোশ্চেন থাকবে। ভোকাবুলারির মধ্যে কি পড়ছে, সিনোনিম পড়ছে, অ্যান্টোনিম পড়ছে, এক কথায় প্রকাশ পড়ছে, ইত্যাদি, এরকম নানা টপিক রয়েছে ভোকাবুলারির মধ্যে, সেগুলো তোমাকে ওই প্যাসেজ থেকেই খুঁজে বের করতে হবে। আর গ্রামারের মধ্যে কি কি পড়ছে বলো তো, কি কি পড়ছে, কোন ক্লাস অবধি গ্রামার থাকতে পারে পরীক্ষায়, কেউ বলতে পারবে? ক্লাস 10, ক্লাস 12। না, 10 নয়, 12। কারণ এই পরীক্ষাটার যোগ্যতা মান হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিকে 50% এবং তার সঙ্গে ডিএলএড, এটা করলে তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। তার মানে এই পরীক্ষায় যে গ্রামার থাকবে সেটা পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 12 অবধি যে সিলেবাস আছে, এই সিলেবাসে গ্রামারের যত টপিক আছে সব টপিকের মধ্যে থেকে যে কোনো টপিক থেকে প্রশ্ন আসতে পারে। তার মানে এক কথায় তুমি ধরে নাও যে সব গ্রামারই এখানে আছে, কিন্তু গ্রামার থেকে প্রশ্ন আসে 2 বা 3, এরকম একটা প্রশ্ন আসে, হয় 2 নম্বর আসবে বা 3 নম্বর আসবে, এর বেশি প্রশ্ন এখনো অবধি সেরকম ভাবে আসেনি। আমি ঠিক যতটুকু কথা বললাম তার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে, আমাকে কিছু জিজ্ঞাসা আছে? না স্যার। কোনো না যার স্যার, প্রশ্ন ঠিক আছে আছে। বলতে পারো। না স্যার। কারো কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। আমি একটা কথা বারবার বলছি, এই সিলেবাসটাকে গুলে খেতে হবে সবার আগে। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আগে থেকে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি একটু আগে তোমাদেরকে একটা কথা বললাম যে গ্রামার থেকে খুব বেশি প্রশ্ন আসেনি। কোন পরীক্ষাগুলোতে আসেনি? 2022, 23,
17 এগুলোতে আসেনি, কিন্তু এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে যথেষ্ট পরিমাণে গ্রামারের প্রশ্ন এসছে। কেন এসছে তার কারণ কেউ বলতে পারবে? পারবে না। তার কারণ তখন টেট পরীক্ষা পশ্চিমবঙ্গে কোনো সিলেবাস অনুসারে হতো না। 2017 সালের আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেটা সিলেবাস অনুসারে প্রশ্নপত্র হতো না, এমনকি 17 সালের প্রশ্নপত্রও তাই, যেখানে সিলেবাস বহির্ভূত যা ইচ্ছা তাই অঙ্ক দিয়ে রেখেছে, তাই সেই নিয়ে হাইকোর্টে অনেক কেসও হয়েছে। তার মানে ওই পরীক্ষাগুলো সিলেবাসটাকে ঠিকঠাক ভাবে অনুধাবন করেনি, বা সিলেবাস টেটের সিলেবাস অনুসারে পরীক্ষা হয়নি, তাই গ্রামার এসছে। এবার যদি আমি একটা বিশ্লেষণ করি, একটু ইয়ার ওয়াইজ বিশ্লেষণ করি, দেখো এটা পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা 11-12-2022 সালে যে পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষাতে যে প্রশ্নপত্রগুলো এসেছিল সেখান থেকে কি কি গ্রামার এসছে যদি আমি একটু ব্যাখ্যা করি। এই নোট পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? অনেকেই জানি এই নোটটা দেখার পরে চাইবে, আগে থেকেই বললাম পাবে, কিন্তু এখন পাবে না, পরে পাবে। এটা হচ্ছে সাজেশনের নোট। যদি আমি ব্যাখ্যা করি তাহলে আমি দেখব যে 2022 সালে দ্য ওয়ার্ড অ্যাবেট অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ মিন, এখানে সিনোনিম এসছে একটা। 2 নম্বর প্রশ্নে যে প্রশ্নটা এসেছিল সেখানেও বোধহয় সিনোনিম এসছে, পরেরটা তো সিনোনিম প্রশ্ন এসছে, এবং পরেরটাতে টেন্স থেকে প্রশ্ন এসছে। তাহলে যদি আমি পুরোটা ব্যাখ্যা করি, এই প্রশ্নটাকে 2022 সালের টেট পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা করি, তাহলে দেখব এখানে আছে কনক্লুশন অফ অ্যানালিসিস, মানে উপরে আমি প্রশ্নপত্রটাকে অ্যানালিসিস করলাম। এবার যদি আমি একটা কনক্লুশনে আসি তাহলে আমি ব্যাখ্যা করে বুঝতে পারবো যে কি বুঝতে পারবো যে 2022 সালে কেবল সিনোনিম এবং টেন্স এই দুটো টপিক থেকেই গ্রামারের প্রশ্নপত্র এসেছিল। এটুকু ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নেই। যদি আমি আরেকটু পিছনের দিকে যাই, এটা পশ্চিমবঙ্গ সরকারের 2017 সালে টেটের প্রশ্নপত্র এবং ইংলিশের প্রশ্নপত্র। এই ইংলিশের প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্ন এসছিল সেখানেও সিনোনিম থেকে এসছিল, অ্যান্টোনিমস থেকে এসছিল, ডিকশনারি সাজানো, মানে ডিকশনারি অর্ডার অনুসারে কিভাবে সাজানো হয় সেটা থেকে এসছিল, ভার্বের কারেক্ট ফর্ম এগুলো থেকেও প্রশ্ন এসছিল। এবং যদি এটাকে একটা কনক্লুশনে নিয়ে যায় যে কি কি প্রশ্ন এসছিল, তাহলে আমি দেখতে পারবো যে 2017 সালে অনেকগুলো টপিক থেকে প্রশ্ন এসছিল। কি কি প্রশ্ন এসেছিল? সিনোনিম থেকে, টেন্স থেকে, প্রিপোজিশন থেকে, এরর কারেকশন থেকে, এবং ভার্ব থেকে, এবং জেন্ডার থেকে, প্লুরাল ফর্ম থেকে, ডিকশনারি অর্ডার থেকে, অ্যান্টোনিমস থেকে, সমস্ত কিছু টপিক থেকে প্রশ্ন এসেছিল। তাহলে আমি আগেই বললাম যে 2017 সাল বা তার আগের যে টেট পরীক্ষাগুলো হয়েছে সেখানে প্রায় সব টপিক থেকেই গ্রামারের প্রশ্ন আসতো, কারণ তখন সিলেবাস অনুসারে প্রশ্নপত্র হতো না। আমি কেন তোমাদেরকে প্রশ্নপত্রটাকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, এই কারণে দিচ্ছি যে কি কি গ্রামার তোমাদের প্র্যাকটিস করতে হবে তার একটা যাতে ধারণা তোমরা রপ্ত করতে পারো। একটা জিনিস এই দুটো সালের মধ্যে 22 এবং 17 সালের মধ্যে কমন, সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো কিন্তু কমন টপিক, প্রিপোজিশন এগুলো কমন টপিক, সব ইয়ারেই এসছে। এবং 23 সালের প্রশ্নপত্র ব্যাখ্যা করলেই সব এই ধরনের প্রশ্নপত্র পাবে। 14 সালের প্রশ্নপত্র ব্যাখ্যা করলেও এই সিনোনিম, অ্যান্টোনিমস এই প্রশ্ন সমস্ত জায়গা থেকেই এসছে। প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিমস, ভার্বের কারেক্ট ফর্ম এগুলো সমস্ত ইয়ারেই এসছে। তার মানে আমি কি বুঝলাম? আমি বুঝলাম যে এই সমস্ত জায়গা থেকেই টেটের প্রশ্নপত্র করা হয়, এবং ভবিষ্যতে আমি যে টেট পরীক্ষা দিতে চলেছি 2024 সালে, সেখানেও আমি সিনোনিমস, অ্যান্টোনিমস, প্রিপোজিশন, জেন্ডার এই সমস্ত টপিকগুলোকে গুলে খেয়ে যাব। কিন্তু প্রবলেমটা হচ্ছে সিনোনিমসের কোনো নির্দিষ্ট সিলেবাস বলে কিছু হয় না, যত ইচ্ছা তত পড়তে হবে তোমাকে। অ্যান্টোনিমসও তাই, প্রিপোজিশন প্র্যাকটিস করতে হবে, জেন্ডার মুখস্থ করতে হবে। বেশিরভাগটাই স্টুডেন্ট সেন্ট্রিক পড়াশুনো হবে গ্রামারের ক্ষেত্রে, অর্থাৎ গ্রামারের ক্ষেত্রে আমি নোট দেব, বুঝিয়ে দেব, কিন্তু বেশিরভাগ কাজটাই করতে হবে স্টুডেন্টকে। টিচারের খুব একটা ভূমিকা গ্রামারের ক্ষেত্রে নেই, শুধুমাত্র বোঝানো ছাড়া। এইটুখানি ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। ওকে, চলো, কোনো প্রশ্নও নেই, ঠিক আছে। হ্যাঁ স্যার। বলো মনি, কিছু প্রশ্ন বলবে? বলবে না, ঠিক আছে। তাহলে আমি আলটিমেটলি বুঝলাম যে এইখান থেকে আমাকে পড়তে হচ্ছে কম্প্রিহেনশন, তার সঙ্গে গ্রামার আমি করাবো, এবং তার সঙ্গে ভোকাবুলারি তোমাকে মুখস্থ করতে হচ্ছে, এটুকুনি তুমি বুঝে গেছো। আমি 50টার উপরে কম্প্রিহেনশন তোমাদেরকে দেব, আমার বইয়েও রয়েছে, নোটেও রয়েছে। সেই বইয়ে ধারাবাহিকভাবে
বেসিক টু অ্যাডভান্স হিসাবে কম্প্রিহেনশনকে আমি ভাগ করে দিয়েছি, বেসিক টু অ্যাডভান্স। অর্থাৎ সেখানে সর্বপ্রথম তুমি বেসিক কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে পারবে এবং তারপরে আস্তে আস্তে তুমি অ্যাডভান্স লেভেলের কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে পারবে। তাহলে বেসিক টু অ্যাডভান্স কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে যখন তুমি পারবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কি হবে, তোমার এই বিষয়টা রপ্ত হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না। ঠিক আছে, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমাদের ইংলিশের বই, এটা পিডিএফ, কিন্তু পিডিএফ কেউ পাবে না, এটার বই আকারেই তোমার কাছে পেয়ে যাবে। এই হচ্ছে কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন কি, কাকে বলে ইত্যাদি সবই তুমি বুঝিয়ে দেবো, কিভাবে করতে হয় সবই বোঝাবো। তারপরে এখানে কম্প্রিহেনশনের প্র্যাকটিস সেট আছে। এই প্র্যাকটিস সেটে সর্বপ্রথম যে প্র্যাকটিস সেটটা আসবে সেটা হচ্ছে বেসিক প্র্যাকটিস সেট। অর্থাৎ এখানে সমস্ত সহজ সহজ কম্প্রিহেনশন তোমার জন্য থাকবে, এবং সহজ শুধু নয়, তার সঙ্গে আবার বাচ্চাদের মতো করে এই যে কঠিন শব্দের বাংলা মানেও আবার আমি লিখে দিয়েছি। দেখো, প্রত্যেকটা কঠিন শব্দের বাংলা মানে লিখে দেওয়া আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে একটু রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, আমি যে বাংলা ভাষায় কথা বলছি সুন্দর করে, এটা কি বুঝতে পারছো? তাহলে একটু বলো যে বুঝতে পারছি। স্যার হ্যাঁ স্যার, সব বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ ওকে, স্যার, বোঝা যাচ্ছে। ভেরি গুড। এটা ইন্টারেক্টিভ ক্লাস, আমরা প্রত্যেকে এখানে বন্ধু, আমি কোনো টিচার নই। আমার সঙ্গে তোমাদের তফাৎ, আমি নবার টেট পাস করে এসেছি, টেট সম্পর্কে অনেক পড়াশুনো করে টেটটাকে গুলে খেয়ে এসেছি, আর তোমরা আমার থেকে জুনিয়র, এর বেশি পার্থক্য তোমার সাথে আমার কিছু নেই। কাজে বন্ধুর মতো সমস্ত কিছুই বলবে। আমরা এখানে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারেই পড়াশুনো করব, ঠিক আছে? এবং আমার যা জ্ঞান রয়েছে, টেট বিষয়টা তো অনেক বছর ধরে পড়ে আছি, গুলেও খেলাম, সেই সর্বজ্ঞান তোমাদের মধ্যে দিয়ে যাব, যাতে তোমরা টেট পাস করে চাকরি পেয়ে নিজের জীবনকে সিকিউর করে ফেলতে পারো। একজন লিখেছে এই লিংকটা আরেকবার দেবেন। কিসের লিংক আমি বুঝতে পারলাম না, একবার মুখে বলো। জয়েন্ট হওয়ার মানে গ্রুপে। তন্দ্রানী একটা মেয়ে আমাকে এসএমএস করেছিল যে আপনাদের এই ইয়েতে জয়েন্ট হতে পারছে না, লিংকটার জন্য মানে লেফট হয়ে গেছে। লিংকটা আপনাকে আরেকবার দিতে বলবো। লিংক নিয়ে কাজ নেই, ও জয়েন্ট লেফট হয়ে গেছে মানে আবার জয়েন্ট হতে পারবে। এখানে প্রত্যেকেই ওপেন করা আছে, মানে কাউকে আমরা রেস্ট্রিক্ট করিনি। বলো আবার জয়েন্ট হতে পারো, ঠিক আছে? যাই হোক, নেক্সট দিন থেকে 5 মিনিট আগেই লিংক পাবে। সিস্টেমেটিক্যালি আমাদের পড়াশোনা হয়, আজকে একটু অসুবিধা হয়েছে, দেখি অসুবিধা সব দূর করে দেবো তোমাদের। আচ্ছা, আমি পড়ার মধ্যে যতটুকু কথা বললাম, আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। এবার তাহলে প্রথমে আমরা কি করতে পারছি, সর্বপ্রথম আমরা বেসিক টু অ্যাডভান্স, এই বেসিক কম্প্রিহেনশনের মধ্যে আবার আমার বই, এই যে বইটা দেখতে পাচ্ছ এটা আমারই লেখা বই। পরবর্তীকালে গল্প করবো যে কি কি বই আমার লেখা আছে আর কি কি বই তোমরা মার্কেটে পাবে, পড়তেও পারবে, সেটা পরের দিন গল্প করব। এইবার এখানে ওএমআর শিট দেওয়া আছে, এবং সেই ওএমআর শিটে তুমি কি করতে পারবে, এইটা প্র্যাকটিস করতে পারবে, এবং তার অ্যান্সার শিটটা উল্টো করে দেওয়া আছে যাতে চট করে চোখে না পড়ে, তারপরে তুমি মিলিয়ে নিতে পারবে। এরকম ভাবে বেসিক কম্প্রিহেনশন, এবং এর এই নোটের শেষেই আবার একটা অ্যাডভান্স লেভেলের কম্প্রিহেনশন আছে। তো অনেকগুলো কম্প্রিহেনশনে আছে, যদি তুমি আমি শিখিয়ে দেওয়ার পর ধারাবাহিকভাবে প্র্যাকটিস করো, তোমার কম্প্রিহেনশনের ভয় কেটে যাবে, ঠিক আছে? এবং তুমি আস্তে আস্তে এই বিষয়টা দক্ষ হয়ে উঠবে। এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, চলো নেক্সট। না স্যার। চলো নেক্সট চলে যাই আমি আমার পড়ার বিষয়। তাহলে কম্প্রিহেনশন অ্যান্ড ভোকাবুলারি বিষয়টা মাথায় ঢুকে গেছে। এই বিষয়টা পুরোপুরি স্টুডেন্ট সেন্ট্রিক একটা বিষয়। আমি তো একদিন দুদিন ক্লাস করিয়ে তোমাকে বুঝিয়ে দেবো কম্প্রিহেনশন, কিন্তু প্র্যাকটিস করা, মেলানো, এগুলো সমস্ত কিছু তোমার দায়িত্ব। এখানে স্টুডেন্ট সেন্ট্রিক, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি এই বিষয়টায় দক্ষতা অর্জন করবে এবং এগিয়ে যাবে। প্র্যাকটিস যদি না করো, তাহলে আমি কেন, ভগবানের কাছে পড়াশোনা করলেও তুমি শিখতে পারবে না। কাজে প্র্যাকটিস তোমাকে সফল করে দেবে বা তোমাকে সাকসেস এনে দেবে, ঠিক আছে? এবার আসবো আমরা কম্প্রিহেনশনে। কম্প্রিহেনশনের টোটাল 13টা টপিক আছে। একটা ভালো দিক হচ্ছে কম্প্রিহেনশনের এখানে যে যে টপিক তুমি পড়বে, বাংলার যে ম্যাডাম পড়িয়েছে ওখানেও কিন্তু কম্প্রিহেনশনের প্রায় একই জাতীয় টপিক আছে। তাহলে তফাৎ কি? তফাৎ হচ্ছে একটা ইংলিশে আর একটা বাংলায়, এই হচ্ছে তফাৎ, কিন্তু বেসিক বিষয়টা কিন্তু অনেকটাই সেম আছে। তো সেই জন্য দুটো ক্লাসই ভালো করে করলে আমার মনে হয় যে সুবিধা হবে। তো এই কম্প্রিহেনশনগুলো, এই পেডাগজিগুলোর মধ্যে 13টা টপিক: লার্নিং অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ টিচিং, রোল অফ লিসনিং স্পিকিং,
ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে টোটাল 13টা টপিক আছে। 13টা টপিকই আমি তোমাদেরকে স্লোলি একটা একটা করে ক্লাস নিয়ে প্রত্যেকটা টপিক সুন্দর করে বুঝিয়ে দেব, এবং প্রত্যেকটা টপিকের শেষে আমাদের প্র্যাকটিস সেট দেওয়া আছে। প্রত্যেকটা টপিক সুন্দরভাবে রেগুলার বেসিসে প্র্যাকটিস করবে এবং বারংবার প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা টপিক বুঝে নেবে। এখানে কোনো মুখস্থ বিদ্যার তেমন খুব বেশি বিষয় নেই, বুঝে নিতে হবে, কারণ প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে গেছে, তাই বুঝে নিলে তবেই তুমি পারবে। মুখস্থ করতে গেলে তুমি নিজে বিপদে পড়বে। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার। এইবার আমরা সাধারণত এই প্রথমে একটা টপিক আছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, কিন্তু এই টপিকটা একটু বোরিং টপিক। এটা থেকে শুরু করব না আগে একটা ইন্টারেস্টিং টপিক পড়াই, পরের দিন থেকে আমরা ধারাবাহিকভাবে পড়াবো? কি বলো? বলো বলো, মুখে বলো, যেটা বলবে সেটাই করবো। ইন্টারেস্টিং টপিক ইন্টারেস্টিং টপিক থেকে শুরু করুন। আচ্ছা বেশ, ঠিক আছে। এটা আমি জানতাম তোমরা বলবে, কারণ বোরিং টপিকটা হলে কি হবে, প্রথমেই না একটু থতমত খেয়ে যাবে। কারণ প্রথমে যে টপিকটা আছে লার্নিং, ভালো লাগবে না স্যার। ভালো লাগবে না, এবং লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন টপিকটা হচ্ছে থিওরিটিক্যাল টপিক, মানে একটা থিওরি ওখানে আছে, কে কি বলেছে, কে কিরকম ভাবে হয়, খুব একটা ইন্টারেস্ট ওখানে নেই। তো তার জন্য আমি একটা সুন্দর একটা ইন্টারেস্টিং টপিক থেকে শুরু করি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। অর্থাৎ পরের টপিক আগে পড়িয়ে দিচ্ছি। এখানে অনেক পুরনো স্টুডেন্ট আছে আগের ব্যাচের, তাদেরকেও যেটা থেকে শুরু করেছিলাম তোমাদেরকেও সেটা থেকে করি, ঠিক আছে? তাহলে আজকে আমরা চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম এই টপিকটা থেকে শুরু করব, এবং এই টপিকটা ইন্টারেস্টিং টপিক। তার সঙ্গে সঙ্গে যতবার টেট পরীক্ষা আজ অবধি হয়েছে এই টপিক থেকে প্রতিবার প্রশ্ন এসছে, কোনোবার সরাসরি প্রশ্ন এসছে, কোনোবার ঘুরিয়ে প্রশ্ন এসছে, কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবেই। তো তার জন্য এই টপিকটা যেমন ইন্টারেস্টিং, তার সঙ্গে সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। তো টপিকটা খুব ভালো করে বুঝে নাও, এবং এখান থেকে একটি প্রশ্ন মানে 1 নম্বরের প্রশ্ন আসবে, এটা মনে রাখো, এবং সেটা করার জন্য প্রস্তুত নাও যে এই টপিক থেকে একটা প্রশ্ন আমাকে করতে হবে। যারা সিটেট দেবে তাদের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য, পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য, ঠিক আছে? তো প্রত্যেকে রেডি? বলো। স্যার বলছি যে সিটেটের সিলেবাস আর এই ওয়েস্ট বেঙ্গল টেটের সিলেবাস দুটো কি সেমই আছে? এটা হ্যাঁ, পড়লে কেউ অলমোস্ট সেম, অলমোস্ট প্রায় সেম। অর্থাৎ তুমি যদি আমার কাছে ভালো করে প্রিপারেশন নাও, তোমার সিটেটের আলাদা কোনো পড়াশোনা দরকার হবে না, তুমি অনায়াসে সিটেট ক্লিয়ার করে যাবে। বিগত বছরেও প্রচুর স্টুডেন্ট করেছে, তোমরাও করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। শুধু তাই নয়, তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি এসছে। যারা ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিতে পারবে, পশ্চিমবঙ্গের যা অবস্থা, যদি একটু অসুবিধাও হয় আমি বলবো চলে যাও। আপার প্রাইমারি প্রায় 25,000 রিক্রুটমেন্ট ওদের হবে। সেই সিলেবাসটার এই সিলেবাসটাও সেম সিলেবাস, তুমি মিলিয়ে দেখে নিও, একই সিলেবাস। কারণ এটা যে সিলেবাস অনুসারে আমরা পড়াশোনা করছি, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এনসিটি প্রদত্ত সিলেবাস। পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে কিছু পরিবর্তন তেমন করেনি, এনসিটি সিলেবাসটাকেই কপি পেস্ট করেছে ওরা। তাই কাজে এনসিটি সিলেবাস সব জায়গায় সমান, সব রাজ্যেই প্রায় সমান। তো এই সিলেবাসে তোমরা ঝাড়খণ্ডের পরীক্ষাও দিতে পারবে, এবং প্রাইমারি আপার প্রাইমারি দুটো পরীক্ষাই দিতে পারবে। ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে কোনো সিলেবাসে তেমন পরিবর্তন নেই, অন্য সাবজেক্টে কিছু পরিবর্তন আছে। তো সেটাও কিন্তু এই সেম প্রিপারেশনে তোমরা দিতে পারছো। তার মানে পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে পারছো, ঝাড়খণ্ডের দুটো পরীক্ষা দিতে পারছো, আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারছো, সিটেট 1 পেপার, সিটেট পেপার 2 দুটো পরীক্ষা দিতে পারছো। তার মানে টোটাল 8খানা পরীক্ষা কভার করবে যদি তুমি সঠিকভাবে প্রিপারেশন নাও। এবং আমি শিওর, যদি কেউ ভালো করে পড়াশোনা করো, 8টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ক্র্যাক করে চাকরি পাওয়া খুব একটা কঠিন বিষয় না। কিন্তু মানসিকতা থাকতে হবে যে আমাকে চাকরি পেতে হবে। তাই ঝাড়খণ্ড, বিহার যেখানে খুশি গিয়েই পরীক্ষা দেব, চাকরি আমি আদায় করে নেব, এই মানসিকতা থাকলে, আর যদি দিনরাত পরিশ্রম করো, ভগবানও তোমাকে আশীর্বাদ করবেন এবং তোমাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। কারণ আমি বিশ্বাস করি পরিশ্রম করলে তার সফলতা আসতে বাধ্য। তাতে যতই করাপশন হোক, যতই সিট বিক্রি হোক, যতই টাকার বিনিময়ে চাকরি হোক,
100 জনের চাকরি বিক্রি হয় না, একজনের চাকরি অন্তত ফাঁকা থাকে, সেই একজনটা হবে তুমি, যদি তুমি সঠিকভাবে পরিশ্রম করো তাহলে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বলছি আপনি যেগুলো পড়াবেন, যতটুকু পড়াবেন শুধু সেগুলো করলেই হবে স্যার? আমি তো পুরো সিলেবাসটাকেই পড়াবো, আমি তো সিলেবাসের একটা কিছু বাদ দেব না, কাজে আশা করবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সেইটা করার দায়িত্ব তোমার, কিন্তু সিলেবাস আমি পুরোটাই গুলে খাইয়ে দেবো। কোনো সিলেবাসের একটা অংশ, একটা টপিকও আমার কাছ থেকে তুমি বাদ পাবে না, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসে আসি। হ্যালো স্যার। স্যার বলো। স্যার বলছি আমার 3টে কোশ্চিন আছে, একটু বলি। বলো বলছি স্যার তাড়াতাড়ি বলো, আমি ঝাড়খণ্ড টেট, পড়াবো। হ্যাঁ বলো। বলছি স্যার ঝাড়খণ্ড টেটটা ফিল আপ করলে ওখানে ওই জেনারেল স্টাডিজ আছে, ইএনভিএস টা নেই, ওইটা কি একই? না, ইভিএস টা নেই জেনারেল আর কি, স্টাডি ওটা জেনারেল। আপার প্রাইমারির বিষয়, যদিও আপার প্রাইমারি বিষয়। আমি একটি ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেলে দেব, একটু ওয়েট করো, সেখানে পুরো ব্যাখ্যা করব, তাও তোমাকে সংক্ষেপে বলে দিচ্ছি। জেনারেল স্টাডিজ মানে হচ্ছে কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সের একটি মিক্সিং সাবজেক্ট, যেটা ইংলিশ মিডিয়াম মানে সিবিএসসি বোর্ডের স্কুলে পড়ানো হয়, যাকে আমরা এসএসটি বলে থাকি। এই টপিকগুলো ওখানে থাকবে, ঠিক আছে? কিন্তু সেটা আপার প্রাইমারির জন্য, প্রাইমারির জন্য না। ওকে, আর কোন প্রশ্ন আছে? আর স্যার আর দুটো প্রশ্ন বলছি স্যার, পরীক্ষাটা দিলে কি ওই রাঁচিতে পরীক্ষা হয়, মানে ওদের যে রাজধানী ওখানে হয়, না অন্যান্য বিভিন্ন ওরকম জেলাতে কোনো পরীক্ষা হয়? সিওরিটি নেই, এটা এত অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, যেখানে সিট পড়বে সেখানেই পরীক্ষা হবে, তোমাকে সেন্টার চুজ করতে হবে, তুমি রাঁচি চুজ করে দেবে, যদি প্রথম সেন্টারই পরীক্ষা হয় সেখানেই পড়বে। আর আরেকটা কোশ্চেন ঠিক স্যার, আছে। বলছি বিএড থাকলে আপার প্রাইমারিতে বসতে পারবে, প্রাইমারি বসতে পারবে না, তাই তো? না, বিএড থাকলে প্রাইমারিতে কোনো রাজ্যে আর বসতে পারবে না। চলো ঠিক মিউট করে আছে নাও। স্যার। আজকে আমাদের যে টপিকটার নামটা হচ্ছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ। চ্যালেঞ্জেস মানে কি? চ্যালেঞ্জ গ্রহণ করা। কি চ্যালেঞ্জ? প্রত্যেকটা মুহূর্তে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। আজকে আমি এত বছর ধরে পড়াচ্ছি, এত টেটের ব্যাচ পড়িয়েছি, কয়েক হাজার ছেলে মেয়েকে এখান থেকে পড়িয়েছি, এবং কয়েকশো ছাত্রছাত্রী আমার পাশ করেছে, এবং কয়েকশো ছাত্রীতে চাকরিও করছে। কিন্তু তা সত্ত্বেও দেখো, আজকে যখন তোমাদের ক্লাসে আমি আসলাম, প্রায় 10 থেকে 15 মিনিট সময় নষ্ট হলো। এটা একটা চ্যালেঞ্জ, কারণ আমি চাইছিলাম ভিডিওটা অন করতে, কিন্তু কিছুতেই ক্যামেরাটা কাজ করলো না, হয়নি। তাহলে কি হলো? একটা প্রবলেমের মধ্যে আমি পড়লাম। তাহলে তুমি মনে রাখবে, যে কোনো ক্লাস সবসময় একজন টিচারের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। তাহলে চ্যালেঞ্জ অফ টিচিং, তার মানে তুমি যাকে পড়াচ্ছ সেটার একটা চ্যালেঞ্জ। এবার তুমি কি পড়াচ্ছ এখানে? যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছ বা ইংলিশ লিটারেচার পড়াচ্ছ, তাই এই ল্যাঙ্গুয়েজটা যেহেতু শেখাচ্ছ, তার মানে সেই জন্য টপিকটার নাম হয়েছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে যা যা অসুবিধা রয়েছে। কোথায় অসুবিধা রয়েছে? ইন এ ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স ক্লাসরুম কাকে বলছি? যে ক্লাসরুমে সমস্ত ধরনের ছাত্রছাত্রী আছে। এখন অনেকেই এখানে যদি প্রশ্ন করি, সমস্ত ধরন বলতে কি বোঝাও? অনেকে বলবে ছেলে মেয়ে একসঙ্গে আছে, অনেকে বলবে বিভিন্ন জাতির ছেলে মেয়ে একসঙ্গে আছে, অনেকে বলবে বিভিন্ন কাস্টের ছেলে মেয়ে একসঙ্গে আছে। হ্যাঁ, এগুলোও হবে, এবং তার সঙ্গে মেইনলি এখানে ডাইভার্স বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন মেধার ছেলে মেয়ে এখানে আছে। অর্থাৎ এখানে উচ্চ মেধা সম্পূর্ণ, নিম্ন মেধা সম্পূর্ণ এবং স্পেশাল চাইল্ড। কারণ আমাদের ইনক্লুসিভ এডুকেশন অনুসারে যারা প্রতিবন্ধী শিশু, তারাও সাধারণ স্কুলে পড়ার যোগ্যতা অর্জন করেছে বা তারা পড়ে, সেই বাচ্চারাও এই ক্লাসরুমে আছে। তাহলে সমস্ত ধরনের ছাত্রছাত্রী যেহেতু একটা ক্লাসরুমে মিক্সিং অবস্থায় আছে, এই ধরনের ক্লাসরুমকে আমরা বলি হচ্ছে কি ডাইভার্স ক্লাসরুম, অর্থাৎ মিশ্র ক্লাসরুম। এই ক্লাসরুমে নানা ধরনের ছেলে মেয়ে আছে। এখন বিভিন্ন প্রবলেমটা হচ্ছে ভাষাভাষীর স্টুডেন্টরা হতে পারে ডাইভার্স, স্যার? বিভিন্ন ভাষাভাষীর স্টুডেন্ট হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বিভিন্ন ভাষাভাষীর সেই মিশ্রণটা একটু কমই থাকে। কিন্তু এক্ষেত্রে বিভিন্ন ভাষাভাষীর হলে আমাদের কি করতে হয়, যেমন সিবিএসসি তে বিভিন্ন ভাষাভাষী থাকে, তখন আমাদের একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে নিতে হয়। যেমন সেখানে হয় হিন্দি, না হলে ইংলিশেই কিন্তু পড়ানো হবে। তুমি যেখান থেকে খুশি আসো, তুমি হিন্দি ভাষী হতে পারো, বাংলা ভাষী হতে পারো, বাট ওরা পড়াবে ইংলিশে অথবা হিন্দিতে। সেটার কনসেপ্ট একটু আলাদা। এইখানে বিভিন্ন মেধার ছাত্রছাত্রীদেরকে আলটিমেটলি বোঝাতে চাইছে, ঠিক আছে? তো এখন এই বিভিন্ন মেধার ছাত্রছাত্রীরা যে ক্লাসরুমে আছে, সেখানে পড়ানো অত্যন্ত কঠিন কাজ। কেন কঠিন কাজ একটু বলো দেখি।
তাড়াতাড়ি কারণ বলবে। স্যার কোনো স্টুডেন্ট খুব তাড়াতাড়ি বুঝে যাবে, কেউ আবার একটু লেট করে বুঝবে, এই কারণে। হ্যাঁ, এটা একটা ঠিকই বলেছে। আর কি কারণ হতে পারে? টিচারের পক্ষে কি সবার অসুবিধা চাহিদা হতে পারে? একরকম হবে না। আর কেউ মানে কেউ মানে আরেকবার বলো। স্যার কেউ অ্যাডভান্স লেভেলে পড়তে চাইবে আর কেউ মানে শুধুমাত্র পাস করার জন্য পড়তে চাইবে। না, এরকম কোনো বিষয় নেই। পাস করার জন্য পড়তে চাইবে এরকম কোনো স্টুডেন্ট এখানে নেই। মানে অ্যাটলিস্ট আমরা পড়ানোর ক্ষেত্রে সেটা বলতে পারবো না, এজ এ টিচার হিসেবে সেটা আমি বলতে পারবো না। তারা একটু বোরিং ফিল করবে, যারা অ্যাডভান্স তাড়াতাড়ি বুঝে যাবে, আর যারা বুঝতে পারবে না তাদের জন্য অনেকটা টাইম অপচয় হয়ে যাবে। আর যারা ভালো বেশ, বুঝতে ঠিক পারে আছে। তো টিচারের ক্ষেত্রে মেইন স্যার অসুবিধাটা অনেক হয়ে দাঁড়াচ্ছে, প্রতিবন্ধী স্টুডেন্টস থাকতে পারে। না সে তো থাকবেই, তারাও থাকবে এখানে। তাহলে এখানে মেইন এক কথায় মূল অসুবিধাটা হয়ে দাঁড়াচ্ছে, টিচার যদি অ্যাডভান্স লেভেলের পড়ান, তাহলে যারা নিম্ন মেধা সম্পূর্ণ বা যাদের আইকিউ লেভেলটা কম তারা বুঝতে পারবে না। টিচার যদি নিম্ন মেধা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের জন্য পড়ান, তাহলে যারা উচ্চ মেধা সম্পূর্ণ তারা মনে করবে যে বোর ফিল করবে এবং তারা তোমার পড়া থেকে হ্যাপি হবেন এবং তোমার পড়া ভালোভাবে শুনতেও চাইবে না। তার কারণ তারা মনে করবে যে তুমি যা পড়াচ্ছ তারা সবই জানে এবং তারা তোমার পড়া থেকে স্যাটিসফাইড হবে না। তার মানে এটা কার ক্ষেত্রে চ্যালেঞ্জেস হয়ে যাচ্ছে? ডাইভার্স ক্লাসরুমে পড়ানোটা আলটিমেটলি কঠিন বিষয় কার ক্ষেত্রে দাঁড়াচ্ছে? স্টুডেন্টের ক্ষেত্রে না টিচারের ক্ষেত্রে? টিচারের ক্ষেত্রে। বেশ, ঠিক আছে। তাই জন্যই কিন্তু টিচারের ক্ষেত্রে, তাই জন্য কিন্তু এই টপিকটার নাম হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। অর্থাৎ ডাইভার্স ক্লাসরুমে টিচারের পড়ানোর যে চ্যালেঞ্জ সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো চলো আমরা আজকের প্রথম টপিক, সুন্দর টপিক, এখান থেকে আমরা পড়া শুরু করছি। বলছে ক্লাস ইজ অলওয়েজ চ্যালেঞ্জ ফর টিচার্স। যে কোনো ক্লাস টিচারের পক্ষে একটা চ্যালেঞ্জ। টিচার শুড বি ওয়েল প্রিপেয়ার্ড টু ফেস উইথ অল চ্যালেঞ্জেস দে উইল মিট দেয়ার ওয়ার্ক। অর্থাৎ একটা টিচার সবসময় যে চ্যালেঞ্জ তার কাছে আসুক না কেন সেটাকে ফেস করার জন্য সবসময় রেডি থাকবেন এবং সেটাকে ফেস করেই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাবেন। A classroom is a place where the dynamic of coping with the multiple personal learning agendas occur. ক্লাসরুম কাকে বলে? ক্লাসরুম হচ্ছে একটি গতিশীল জায়গা যেখানে সবসময় কপি করার মাধ্যমে একটা স্টুডেন্ট শেখে। এটার মানেটা হলো আমরা যে ক্লাসরুমে এখন আছি এটা একটা ইন্টারেক্টিভ ক্লাসরুম এবং এটা গতিশীল। কেন গতিশীল? আজকে আমি যে টপিক পড়াবো কালকে কিন্তু সেটা পড়াবো না, তার মানে এটা গতি আছে। আর কি হচ্ছে এখানে কিভাবে শিখছো? আমি যেভাবে পড়াচ্ছি, আমার ওয়ে অফ টকিং, আমার বোঝানোর পদ্ধতি এবং আমার যে দক্ষতা সেটা তোমরা কপি করে নিচ্ছ এবং তার ফলে পরবর্তীকালে যদি তোমরাও কেউ টেট পড়াও বা টেট পরীক্ষা দাও সেই কপি করা বিষয়টাকেই পরীক্ষার খাতায় তোমরা রিফ্লেক্ট করবে। তার মানে যদি এক কথায় প্রশ্ন আসে যে ক্লাসরুমটা কি জাতীয় হয়, তার উত্তর হবে ক্লাসরুম সবসময় একটা ডাইনামিক হবে এবং এখানে কপিং উইথ মাল্টিপল পার্সোনাল লার্নিং এজেন্ডাস অকার। এখানে নানা ধরনের পার্সোনালি এক একটা শিশু শিখতে পারে। পার্সোনাল এজেন্ডাস কেন বলেছে এটা একটু বুঝে নাও। আমি যেখানে পড়াচ্ছি এই মুহূর্তে 50 জন স্টুডেন্ট আমার লাইভ ক্লাস করছে, 52 জন করছে। তোমার কি মনে হয় যে এই 52 জনই টেটে 130-এর উপরে স্কোর করবে? মনে হয় কারো? না স্যার, না। কেন করবে না? আমি তো একই পড়াচ্ছি, কেন করবে না? কারণ এখানে বিভিন্ন মেধার ছাত্রছাত্রী এই মুহূর্তে উপস্থিত আছে। কারো আইকিউ বেশি, কারো আইকিউ কম, তার ফলে কেউ ভালোভাবে নিতে পারবে, কেউ ভালোভাবে নিতে পারবে না। এখানে বিভিন্ন মানসিকতার ছাত্রছাত্রী আছে। অর্থাৎ মানসিকতা বলতে আমি বোঝাচ্ছি চাকরি পাওয়ার যে স্পৃহা, এটা এখানে এক একজনের এক এক রকম। অর্থাৎ কারো বয়স 30 পেরিয়ে গেছে, এখানে কোনো মেয়ে আছে বাড়ির থেকে সম্বন্ধের চাপ দিচ্ছে, যে করেই হোক একটা চাকরি পেতে হবে, সে চাইছে নিজে প্রতিষ্ঠিত হতে, তার খাটনির যে মানসিকতা। আর কোনো ছেলে বা মেয়ে আছে যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে জাস্ট একটা ডিএলএড এ বাবা মা ভর্তি করে দিয়েছে, আমার কাছে টেট পড়তে চলে এসছে, তার মানসিকতা সমান হতেই পারে না। কাজী যার পিঠ দেয়ালে ঠেকে গেছে সে সবসময় কিন্তু খুব ভালোভাবে আমার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এমনকি আমি যদি ফাঁকিবাজি দিই, না পড়াই বা খুব শর্টকাটে পড়ানোর চেষ্টা করি, সে সঙ্গে সঙ্গে আমাকে ধরবে যে স্যার এটা একটু বুঝিয়ে দিন না, স্যার এইটা কি হবে। আমি সঙ্গে সঙ্গে বুঝে যাব যে এই ছেলেটি বা মেয়েটির চাকরি পাওয়ার বা টেট পাস করার যথেষ্ট স্পৃহা আছে। এটা সমান নয়, এই ক্লাসে 52 জন মানুষের এটা সমান নয়। এটা সমান নয় বলেই
তাদের যে লার্নিং, অর্থাৎ আমি পড়াচ্ছি, আমি টিচিং দিচ্ছি, কিন্তু সেটাকে গ্রহণ করার যে ক্ষমতা সেটা এখানে সবার সমান হবে না। তার জন্য কেউ এখানে 130+ স্কোর করে টেট পাস করে যাবে, আর কেউ 90 পেয়েও টেট পাস করবে, আবার কেউ হয়তো করতেও পারবে না। এটার জন্য হবে, কারণ এটা পার্সোনাল লার্নিং এজেন্ডাসের জন্য এটা ঘটছে। এইটুখানি অবধি বুঝতে পারছো? পড়া ভালো লাগছে? হ্যাঁ স্যার। পড়া ভালো লাগছে? হ্যাঁ স্যার ভালো লাগছে। চলো নেক্সট। ওকে, it is a place where the learners teacher potentials can be developed, or a place where the language use can be developed. আমরা যে ক্লাসরুমে এখন রয়েছি সেখানে আমরা কি ভাষাটাকে উন্নতি করব। কেন ভাষার কথা বলেছে? কারণ এটা একটা ইংলিশ ক্লাস, এখানে আমরা ভাষার দক্ষতাকে বিকাশ করার জন্যই উপস্থিত হয়েছি। The classroom, and the particularly our large and indigenous classroom, should be viewed as the valuable resource. আমাদের দেশে যে ধরনের ক্লাসরুম আছে, তুমি মনে করো না সারা পৃথিবীতে সেই ধরনের ক্লাসরুম সব জায়গায় আছে। এক একটা দেশে এক এক রকম, হ্যাঁ বলে দিচ্ছি, এক একটা দেশে এক এক রকম ক্লাসরুমের সেটআপ থাকে। আমাদের দেশে যে ক্লাসরুম আছে সেগুলো বড় ক্লাসরুম, এবং সেগুলো ডাইভার্স ক্লাসরুম, মানে বিভিন্ন জাতীয় ছেলেমেয়ে এখানে আছে। এই ডাইভার্স ক্লাসরুমটা কি? এটা অবশ্যই একটা ভ্যালুয়েবল রিসোর্স। এটা প্রশ্ন আসে, টেটের প্রশ্নপত্র খুলে দেখবে অন্তত 4 থেকে 5 বার এই প্রশ্নটা এসছে, যে একটা ডাইভার্স ক্লাসরুম কি জাতীয় ক্লাসরুম? উত্তর হবে সবসময় এটা ভ্যালুয়েবল রিসোর্স। কেন বলো তো? এইখানে যে আমার যে ক্লাসরুম 52 জন আছো, এখানে হতেই পারে যে কোনো একটি স্টুডেন্টের জ্ঞান এই পার্টিকুলার বিষয়টার উপরে আমার থেকে বেশি হতে পারে, কারণ সে হয়তো প্র্যাকটিক্যাল ফিল্ডে এই কাজটা করে এসছে। এবার যদি সে আমাকে কিছু একটা উপদেশ দেয় বা বলে যে স্যার এইটা না এরকম, তাহলে আমি কিন্তু সেটা শিখে নিলাম। কারণ এখানে আমি টিচার মানেই একেবারে সব জেনে গেছি, এটা হয় না কোনোদিন। তাহলে আমার ক্ষেত্রে এটা একটা ভ্যালুয়েবল রিসোর্স হয়ে দাঁড়িয়েছে। আমার সঙ্গে সঙ্গে একজন স্টুডেন্ট নয় বেশি পারদর্শী হতে পারে, তার সঙ্গে সঙ্গে সব স্টুডেন্টই জেনে গেল সেই বিষয়টা। তার মানে এই ডাইভার্স ক্লাসরুম একটা ভ্যালুয়েবল রিসোর্সের মতো কাজ করে, সবসময় কাজ করে। এইটুকুনি আপনি বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। এবং সুমন দাস, তুমি একটু মিউট করে নাও। সুমন দাস, স্যার রুবিনা স্যার ওই ইয়াসমিন বলো। প্লেস থেকে একটুখানি আরেকবার বলে দিন। আবার বলেন। কোশ্চেনটা হচ্ছে যে একটা ডাইভার্স ক্লাসরুম কি জাতীয় ক্লাসরুম? হুইচ টাইপ অফ ক্লাসরুম ইজ ডাইভার্স ক্লাসরুম? উত্তর হবে ডাইভার্স ক্লাসরুম ইজ আ ভ্যালুয়েবল রিসোর্স। ডাইভার্স ক্লাসরুম একটা মূল্যবান সম্পদের কাজ করে। এই প্রশ্ন এই লেসনের শেষে প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, সেখানে গিয়ে আবার আমরা আলোচনা করব। স্যার আপনি একটা কথা বললেন যে আমাদের দেশে যে ধরনের ডাইভার্স ক্লাসরুম আছে অন্যান্য দেশে নেই। তা স্যার অন্যান্য কিরকম আছে তুমি প্রশ্ন করছো? এক্ষুনি আছে, আমাদের এক্ষুনি আলোচনা করব। আমাদের দেশে বলেছে ক্লাসরুম ইন আওয়ার কান্ট্রি ক্যান বি ডিফারেন্ট কাইন্ড। আমাদের দেশে যে ক্লাসরুম আছে সেগুলো সম্পর্কে একটু শিখি। আমাদের দেশে ইট ক্যান বি ফর্মাল ক্লাসরুম। আমাদের দেশে ফর্মাল ক্লাসরুম আছে, ইনফর্মাল ক্লাসরুম আছে। এটা পড়ে এসছো ডিএলএড এ, তোমরা পড়ে এসছো। ফর্মাল ক্লাসরুম কাকে বলে? যেমন স্কুল, যেখানে একটা নির্দিষ্ট ড্রেস পরে যেতে হয়, নির্দিষ্ট একটা সময়ে ঢুকতে হয়, নির্দিষ্ট সময়ে একটা পরীক্ষা হয়, এবং সেই সময়টায় পরীক্ষাটায় পাশ করে পরের ক্লাসে উত্তীর্ণ হতে হয়। এটাকে আমরা বলি ফর্মাল, প্রথাগত শিক্ষা। ইনফর্মাল কিরকম? অ্যাডাল্ট এডুকেশন। স্কুলের শেষে বয়স্কদের নাম, ঠিকানা বা হিসাব নিকাশ শেখানো হয়, এই ধরনের স্কুলও আছে, বা বয়স্কদের শিক্ষা কেন্দ্র, এটাকে বলি আমরা ইনফর্মাল এডুকেশন। এই জাতীয় স্কুলও কিন্তু আছে। তার মানে 2 জাতীয় স্কুল তুমি পেয়ে গেলে আমাদের দেশে। তার সঙ্গে রয়েছে প্রাইমারি শিক্ষা, প্রাথমিক, যেটার টিচার হওয়ার জন্য তোমরা আমার কাছে পড়াশোনা করতে এসছো। তার সঙ্গে রয়েছে সেকেন্ডারি স্কুল, মানে মাধ্যমিক লেভেল, যেটা অলরেডি তোমরা পাশ করে তারপরে ডিএলএড করতে গেছো। তার সঙ্গে রয়েছে টারশিয়ারি শিক্ষা ব্যবস্থা, মানে কলেজ স্তরে, এটাও তোমরা পাশ করে গেছো অনেকেই। সেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার, 3টে ইয়ার পড়াশোনা করার পরে একটা ডিগ্রি অর্জন করা যায়। এই জাতীয় শিক্ষাকে আমরা বলি টারশিয়ারি ব্যবস্থা। এই ক্লাসরুমগুলো ছোট হতে পারে, বড় হতে পারে। কখনো কখনো দেখা গেছে একটা ক্লাসে 200 জন স্টুডেন্ট আছে, কোথাও কোথাও 20 জন স্টুডেন্টও আছে। এটা আমরা দেখেছি বিভিন্ন ক্লাসরুমে।
ইট ক্যান বি মিক্সড এবিলিটি ক্লাসরুম, এটা আলোচনা করা হয়েছে। আমাদের সমস্ত ক্লাসগুলো মিক্সড এবিলিটি সম্পূর্ণ, যেখানে বিভিন্ন মেধার আইকিউ এর ছেলে মেয়ে রয়েছে। বর্তমানে যে ক্লাসে তোমরা এই মুহূর্তে পড়াশোনা করছো এটাও একটা মিক্সড ক্লাসরুম। তার ফলেই আমি কিন্তু একই পড়াচ্ছি, আমি টিচারটা একই, কিন্তু তোমরা সবাই এখানে 130+ স্কোর করতে পারবে না, তার কারণ তোমাদের চেষ্টা এবং মেধা সবার এখানে সমান নয়। তাই আরেক ধরনের ক্লাসরুম আছে যেটা আমাদের দেশে নেই বা কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে আছে, সেটাকে আমরা বলি হোমোজিনিয়াস ক্লাসরুম। এই হোমোজিনিয়াস ক্লাসরুমটা কি? ধরো আমি কোনো স্টুডেন্টকে ক্লাস 2 এ ভর্তি নেব বা 1 এ ভর্তি নেব। আমি সবার প্রথমে যতজন স্টুডেন্ট আমার স্কুলে ভর্তি হতে এসছে প্রত্যেকের আইকিউ টেস্ট করাবো, তারপরে তাদের প্রবণতা টেস্ট করাবো, মানে কারো খেলতে ভালো লাগে, কারো নাচতে ভালো লাগে, কারো গান গাইতে ভালো লাগে, টেস্ট করাবো। করানোর পর আমি দেখলাম আমার কাছে 50 জন ভর্তি হতে এসেছিল, তার মধ্যে 10 জনের নাচতে ভালো লাগে এবং 10 জনের আইকিউ 90 থেকে 95। আমি যদি এই 90 থেকে 95 যাদের আইকিউ এবং যাদের নাচতে ভালো লাগে তাদেরকে একটা গ্রুপে নিয়ে একটা ক্লাসরুম করি, তাহলে সেই ক্লাসরুমটা হবে হোমোজিনিয়াস ক্লাসরুম, সমজাতীয়। এখানে সব ছেলে মেয়েদেরই প্রবণতা সমান এবং সব ছেলে মেয়েদেরই আইকিউ সমান। তাহলে এই ক্লাসরুমে টিচারের পড়াতে কোনো অসুবিধাই হবে না, কারণ এই ক্লাসে সবাই যেহেতু সমান, টিচার যে লেভেলেই পড়াক না কেন সবাই সমানভাবেই গ্রহণ করতে পারবে। মাথায় ঢুকলো? স্যার আরেকবার বলে দিন। স্যার আরেকবার। বেশ, আমি কিন্তু খুব বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলছি, এটা না বোঝার কিছু নেই, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বলেছি আমি সবার প্রথমে একটা আইকিউ টেস্ট করাবো এবং যাদের আইকিউ লেভেল প্রায় সমান তাদেরকে একসঙ্গে করব, এবং যাদের প্রবণতা সমান, যারা নাচতে ভালোবাসে বা গান গাইতে ভালোবাসে তাদেরকে একসঙ্গে করব, করে একটা ক্লাসরুম বানাবো যে ক্লাসরুমে সবারই নাচতে ভালো লাগে এবং সবারই আইকিউ প্রায় সমান। তাহলে ওটা একটা সমজাতীয় ক্লাসরুম হবে, কারণ ওখানে কিন্তু বিভিন্ন আইকিউ ছেলে মেয়ে নেই, কিন্তু ক্লাসরুমটা হবে ছোট, ওই 10 জন বা 20 জন বা 10 জন 20 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই ক্লাসরুমে টিচারের পড়াতে খুব সুবিধা হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে যদি এরকম করতে যাই তাহলে এরকম 10 জন 5 জন 15 জন নিয়ে এক একটা ক্লাসরুম করতে হবে আমাকে। এটা কি আমাদের দেশে সরকারি স্কুলে তো সম্ভবই নয়, এমনিতেও করতে গেলে কি সম্ভব? প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বিদেশে কিছু স্কুলে এরকম আছে, কিন্তু সেখানে পড়াতে অনেক টাকা খরচ, কিন্তু সেই ছেলেমেয়েরা ওখানে ভালোভাবেই মানে গঠিত হয় বা মানুষ হয়। আমাদের দেশেও কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে এই ফর্মুলা ইউজ করা হয়, পুরোপুরি না করলেও কিছুটা ইউজ করা হয়। এই জাতীয় বিদ্যালয়কে আমরা বা এই জাতীয় ক্লাসরুমকে আমরা সমজাতীয় বা হোমোজিনিয়াস ক্লাসরুম বলে থাকি। এইবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসবো, যে রোল অফ টিচার ইন এ ডাইভার্স ক্লাসরুম। তোমরা এখন আমার কাছে পড়তে এসছো শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য, তা শিক্ষক শিক্ষিকা হয়ে গেলে তারপরে তুমি ক্লাসরুমে পড়াতেও চলে গেলে। তো প্রশ্নটা হচ্ছে যে তোমার ভূমিকা কি থাকবে একটা ডাইভার্স ক্লাসরুমে পড়াতে গেলে, তোমার ভূমিকা কি থাকবে? সর্বপ্রথম যে ভূমিকাটি উঠে আসবে এখান থেকে, সর্বপ্রথম যেটা উঠে আসবে সেটা হচ্ছে ট্রিট এভরি স্টুডেন্ট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড রেসপেক্ট ইচ ফর হিজ কালচার। তোমাকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একই জাতীয় ভেবে নিতে হবে এবং তার কালচার, সে যেই জায়গা থেকে উঠে আসুক না কেন, তার প্রতি তোমাকে রেসপেক্ট করতে হবে। তুমি কখনোই কোনো স্টুডেন্টকে বলতে পারবে না তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই তো ভালো রেজাল্ট করতে পারিস না, তুই তো অঙ্ক কিছু বুঝিস না, তোর দ্বারা কিছু হচ্ছে না, এই জাতীয় কথা তুমি যদি বলো তাহলে আমি ধরে নেব তুমি নন ট্রেন্ড টিচার এবং টিচারের বেসিক নলেজ তোমার মধ্যে নেই। আর তুমি কোনো ছাত্রছাত্রীকে অপমান করতে পারবে না যে তুই তো, তোদের জাতি তো এরকমই করে, তোরা তো এরকমই করিস, এগুলো তুমি করতে পারবে না। তার মানে সবার প্রথমে তোমাকে এটা শিখিয়ে দিল যে তুমি সমস্ত ছাত্রছাত্রীদের ইন্ডিভিজুয়াল ভাববে এবং তারা স্পেশাল। তোমাকে মনে রাখতে হবে কোনো ছাত্রছাত্রী হয়তো সে অঙ্ক পরীক্ষায় কম নম্বর পায় কিন্তু সে হয়তো দুর্দান্ত ক্রিকেট খেলে, কোনো ছাত্রছাত্রী হয়তো বাংলা পরীক্ষায় কম নম্বর পায় কিন্তু সে খুব ভালো গান করে। তার মানে সে তার জায়গায় সে স্পেশাল, তার স্পেশালিটিটাকে বের করে নিয়ে এসে সেটাকে বিকশিত করাই একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তোমার কাজ। তাকে ডিমোটিভেটেড করা, তাকে অপমান করা তোমার কাজ নয়।
যদি তুমি করো তাহলে ধরে নিতে হবে যে তুমি আসলে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত টিচার হতে পারোনি, সেই ছাত্রছাত্রীর কোনো দোষ নেই। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম হ্যাঁ ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার। পড়া ভালো লাগছে? হ্যাঁ স্যার। স্যার খুব সুন্দর Next. লাগছে। বেশ, চলে আসি পরেরটা। আমার কথাগুলো মন দিয়ে শোনো, বাড়িতে আর তেমন পড়তেই হবে না, সব মনে পড়ে যাবে। বলেছে বি সেন্সিটিভ টু টার্মিনোলজি। টার্মিনোলজি মানে হচ্ছে গিয়ে শব্দ চয়ন। শব্দ চয়ন, যে শব্দগুলো তুমি ক্লাসরুমে ব্যবহার করবে সেগুলো অত্যন্ত প্রভাব ফেলে ছাত্রছাত্রীদের উপরে। আমি শিওর তোমরা ছোটবেলায় কোনো না কোনো টিচারের কাছ থেকে অপমানিত হয়েছো, এবং কোনো একটি কথা হয়তো তুমি শুনেছো যেটা আজও তুমি ভুলতে পারোনি। কখনো কখনো তোমার মনে পড়ে যায় যে এই টিচারটা আমাকে এই বাজে কথাটা বলেছিল, এবং তখন তার প্রতি তোমার রাগ হয় এবং তুমি আজও ভুলতে পারছো না বা পারবেও না সারা জীবনে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার, একদম। তার মানে হলো এটাই, যে টিচার এটা করেছিল তিনিই প্রকৃত শিক্ষিত নন, বাট প্রকৃত টিচার হওয়ার জায়গায় তিনি যাননি। কাজে তুমিও যখন টিচার হবে তখন তোমারও এই শব্দ চয়নের ক্ষেত্রে একটা লিমিটেশন রাখতে হবে, বা সবসময় বুঝে নিতে হবে যে আমি এমন কোনো শব্দ ব্যবহার করব না যেটা ওই ছাত্র বা ছাত্রীটিকে মানসিক আঘাত করবে। আমি কখনোই ছেলে মেয়ের ভেদাভেদ, তুই ছেলে তুই মেয়ে, তুই ছেলে তুই এটা করতে পারবি, তুই মেয়ে তুই এটা করতে পারবি না, আমি এটা করতে পারবো না। তার কারণ আমি সংবিধান অনুসারে বলছি ছেলে মেয়ে সমান, পড়ার ক্ষেত্রে বলছি ছেলে মেয়ে সমান, সমস্ত ক্ষেত্রে সমান বলছি, অথচ কখনো কখনো আমি লিঙ্গ ভেদ করার চেষ্টা করছি। এটা আমি ঠিক করছি না, বা এটা করা উচিত নয়। তো সেই জায়গা থেকে তোমার এই টার্মিনোলজির উপরে সবসময় কেয়ারফুল থাকতে হবে। সিলেক্ট জেন্ডার নিউট্রাল টেক্সট। কখনো যখন কোনো গল্প বা কবিতা পড়াবে, সমস্ত গল্প কবিতাতেই জেন্ডার নিউট্রাল এর কথা বলা হয়েছে। আমরা কোনো গল্প কবিতা আমরা কখনো পড়িনি যেখানে বলেছে যে ছেলেরাই প্রধান, মেয়েরাই প্রধান, এরকম কোনো কথা বলা নেই। সমস্ত গল্প কবিতায় সবসময় সমান অধিকার দেওয়া হয়েছে। এইটাকে তোমাকে অ্যাজ এ টিচার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে সমাজের বুকে। তুমি যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে একটা না একটা সময় ছেলে মেয়ের যে ভেদাভেদ সেটা সম্পূর্ণরূপে অ্যাবলিশ হয়ে যাবে এই পৃথিবী থেকে। আর তুমি যদি সেটা না করতে পারো তাহলে পরবর্তী প্রজন্মও সেই ধারণা বহন করবে, এবং তুমি তোমার ছাত্রছাত্রীদের সঠিকভাবে শেখাতে পারোনি এটাই ধরে নিতে হবে। সবসময় ছাত্রছাত্রীদের এনকারেজ করতে হবে বিভিন্ন বিষয়ে পার্টিসিপেট করতে, খেলাধুলায় অংশগ্রহণ করতে, পড়াশোনায় এনকারেজ করতে হবে। অর্থাৎ এনকারেজ করাটা তোমার অন্য ধরনের একটি কাজ। একটা কথা প্রচলিত আছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টিচার সবসময় এনকারেজ করে, উৎসাহিত দেয়, উৎসাহ করে ছাত্রছাত্রীদের। আর যে ভালো টিচার সে কেবল পড়ায়, আর যে সাধারণ টিচার সে কেবলমাত্র শেখায়। কাজে তুমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেস্ট টিচার হতে চাও তাহলে তোমাকে ছাত্রছাত্রীদের এনকারেজ করতে হবে। কারণ বই দেখে পড়ানো বা কোনো একটা গল্প বুঝিয়ে দেওয়া এটা যে কোনো সাধারণ শিক্ষকই পড়তে পারে, কিন্তু তুমি তো সাধারণ শিক্ষক হওয়ার জন্য ডিএলএড করোনি, তুমি তো সাধারণ শিক্ষক হওয়ার জন্য এত পরিশ্রম করে চাকরি পাওয়ার চেষ্টা করছো না, তুমি বেস্ট টিচার হওয়ার জন্য করছো। তাই বেস্ট টিচার হওয়ার জন্য তোমাকে সর্বদাই ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে, তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে, যাতে তারা জীবনে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং তোমাকে মনে রাখে। পরের পয়েন্ট বলেছে এভালুয়েট দ্য পেডাগজিক্যাল মেথড ফর টিচিং ইন ডাইভার্স সেটিং। পেডাগজিক্যাল মানে পেডাগজির কিছু নিয়ম আছে। পেডাগজি শব্দটার মানেটা একটু মনে রাখো, প্রশ্ন আসে অনেকবার। পেডাগজি হচ্ছে সায়েন্স অফ টিচিং। পেডাগজির কথার মানেই হচ্ছে সায়েন্স অফ টিচিং, অর্থাৎ পড়ানোর বিজ্ঞান। এই অনুসারে তোমাকে ছাত্রছাত্রীদের পড়াতে হবে সর্বদাই। অ্যাসাইন গ্রুপ ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং। একে অপরকে সহযোগিতা করে শিখতে পারবে, এই বিষয়গুলোতেও তুমি উৎসাহিত করবে। এইম অ্যাট ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ মানে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা বা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা তোমার ক্লাসরুমে ভর্তি হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে, এবং অন্য অন্য শিক্ষার্থীদের সঙ্গে তার যাতে মেলবন্ধন ঘটে এবং অন্য ছাত্রছাত্রীরা যাতে এই প্রতিবন্ধী শিশুটিকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করে সেটা দেখার দায়িত্ব তোমার, এবং তুমি সেটা করে দেবে। কারণ তুমি যদি সঠিকভাবে এটা না করো তাহলে মনে রাখবে যে ইনক্লুসিভ এডুকেশনের যে নিয়ম
সেটা কোনোদিনই সার্বিকভাবে সফল হবে না। আমি অনেক স্কুলে পড়িয়েছি লাইফে, কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়িয়েছি, পশ্চিমবঙ্গ সরকারের নর্মাল স্কুলে পড়িয়েছি, স্পেশাল স্কুলে পড়িয়েছি, নানা স্কুলে আমি কলেজে পড়িয়েছি একটা সময়। তো সমস্ত জায়গার পড়ানোর অভিজ্ঞতা থেকে ব্যক্তিগতভাবে দেখেছি, অনেক স্কুলে প্রতিবন্ধী শিশুদের আমি দেখেছি ক্লাসরুমে। আমি নিজেও একজন স্পেশাল এডুকেটর, মানে আমি যে বিএডটা করেছি, বিএড ইন স্পেশাল এডুকেশন আমি করেছিলাম। সেই হিসাবে দেখেছি যে ক্লাসরুমে কোনো প্রতিবন্ধী যদি ছাত্রছাত্রী যদি থাকে, অন্য টিচাররা কিছু বোঝেও না, শোনেও না, এবং ভাবে যে দূর ও শুনলে শুনবে, না শুনলে না শুনবে, যা ইচ্ছা তাই করুক গে। এর ফলে কি হয়, ওই শিশুটি আর শিখতে পারে না, একটা সময় সে স্কুলে আসার উৎসাহ হারিয়ে ফেলে। তার ফলে ইনক্লুসিভ এডুকেশনের যে ধারণা যে প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক ছাত্রছাত্রীদের সঙ্গে একই ক্লাসরুমে একই সঙ্গে পড়াশোনা করবে, এটা খাতায় কলমে সফল হলেও বাস্তবে সফল হবে না। কারণ শিক্ষক শিক্ষিকারাই তো এখানে সঠিকভাবে শিক্ষিত নয়, তারাই তো তাদের মানসিকতা এখন পর্যন্ত ইনক্লুসিভ এডুকেশনকে সঠিকভাবে বিকশিত করার জায়গায় যায়নি। তাহলে এই ধরনের প্রজেক্ট সফল হবে না বাস্তবে, যদি তুমি না সফল করার চেষ্টা করো। এবং লাস্ট বলেছে যে ডাইভার্স ক্লাসরুম টিচার শুড নট মেক এনি বায়াস কমেন্ট। বায়াস মানে খারাপ মন্তব্য। একটা ডাইভার্স ক্লাসরুমে টিচার কখনোই খারাপ মন্তব্য কাউকে করবে না। খারাপ মন্তব্য বলতে ওই তোর দ্বারা হবে না পড়াশুনো, তুই তো পারিস না, তুই তো কিছু জানিস না, এই জাতীয় কোনো কথা তুমি বলতে পারবে না। এই প্রশ্নটাও কিন্তু আসে। এবার একটা প্রশ্ন তোমরা এখন অবধি আমাকে করলে না, যে স্যার এই নোটটার মধ্যে কিছু কিছু জায়গায় হাইলাইট করে দেওয়া আছে, হলুদ রঙের কালি দেওয়া আছে, দেখতে পাচ্ছ চোখে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা মানে হলো ওই লাইনটার ওই টার্মটা হয় সিটেটে অথবা পশ্চিমবঙ্গ সরকারের টেটে পরীক্ষায় এসেছিল, তার জন্য ওটা হাইলাইট করে দেওয়া আছে। ওটা মোস্ট ইম্পর্টেন্ট বলেই হাইলাইট করা আছে। তার মানে বুঝতে পারছো যে টেট শিওরের যে নোট কোয়ালিটি যদি সঠিকভাবে তুমি একটু ফলো করো, তোমাকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের জন্য। এই হাইলাইটেড অংশগুলো প্রত্যেকটাই কোনো না কোনো বার পরীক্ষায় এসছিল, সেই অংশগুলোকেই আমরা হাইলাইট করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এতক্ষণ ধরে তো অনেক কিছু বকবক করলাম, মাথায় ঢুকেছে পড়া? বুঝতে পারছো পড়া? হ্যাঁ স্যার, সমস্ত ক্লিয়ার। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। এর আগে কেউ কোনো কোচিংয়ে টেট পড়ে এসছো, আগের বছর সময় নষ্ট করেছো, এটাও কেউ আছো? আছো? কোনো তফাৎ হচ্ছে মানে পড়ানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে? স্যার অবশ্যই স্যার, ডিফারেন্ট। বেশ, ঠিক আছে। স্যার আমার ইংলিশটাই ভয় ছিল, কিন্তু এবার মনে হচ্ছে ইংলিশটা ক্লিয়ার হয়েছে। কোনো ভয় নেই, আমার কাছে এসছো মানে ভয় নেই। আমি একটা পজিটিভ মানুষ, সব সময় মানুষ যে সঙ্গে থাকবে তাকে আমি এগিয়ে নিয়ে যাব, কিছুই ভয় নেই। কিসের ভয়? এমন হাতে গোড়া কিছু না। আমি নিজে পড়াশোনা করে যদি এতবার টেট পাস করতে পারি, এবং আমার মনে হয় যেটা তো একটা রেকর্ড, আমি 9 বার এখন অব্দি টেট পাস করেছি, আর 3 বার টেট দেব, মানে এখন অব্দি 9 বার। এই 2023 সালটা রেজাল্ট বেরোয়নি, পাস করলে 10 বার হয়ে যাবে, তারপর আর 2 বার পরীক্ষা দেব, 12 বার পাস করে আর পরীক্ষা দেব না। এবার প্রশ্ন করবে স্যার আপনি এতবার পরীক্ষা দেন কেন? আমার একটা শখ, অনেক বছর ধরে পড়াই বলে মনে হয় যে পরীক্ষা হলেই একদিন করে ছুটি নিয়ে চলে যাই পরীক্ষা দিতে, ভালোও লাগে, অনেক স্টুডেন্টের সঙ্গে দেখা হয়। তো যাই হোক, সেই অভিজ্ঞতাটা থেকে বলছি যে টেট খুব সহজ একটা পরীক্ষা, ঠিকঠাক পড়াশোনা করলে কঠিন নয়, সহজ পরীক্ষা, বরঞ্চ অন্য পরীক্ষা কঠিন। সঠিকভাবে পড়বে, যদি পড়ানো ভালো লাগে এবং মনে হয় যে না ঠিকঠাক জায়গায় এসেছি, একটু বন্ধু বান্ধবীদের বলবে, বা আমাদের ইউটিউব চ্যানেল আছে, বা আমাদেরকে একটু উৎসাহিত করবে, এটাই আমি বলতে চাইছি। কারণ আমরাও কিন্তু কোথাও না কোথাও মানে উৎসাহিত হতে চাই। কিন্তু স্যার আগের বারে টেটের কোশ্চেন খুব টাফ ছিল। হোক না, আরো টাফ হবে এবার। স্ক্রিন দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টাফ হবে, এবছরও টাফ হবে, এবছরও টাফ হবে। আমাকে একটা কথা বলো, যে প্রশ্ন করেছো যে টাফ, আমরা যখন হিরে কিনি, হিরে কেনা কি এত সহজ? হিরের দাম অনেক বেশি না? বা প্ল্যাটিনাম হিরে, এই যে পিতল কাঁসা, এর থেকে তো অনেক বেশি, বেশি কি না? যে প্রশ্ন করছো সে বলো। অবশ্যই বেশি। এখানে ইংলিশ অনার্স পড়াশোনা করেছো কেউ আছো? কেউ নেই ইংলিশ অনার্সের?
হ্যাঁ স্যার আছি স্যার। আছো, বেশ। শুভ্র নীল কোথায়? হ্যাঁ স্যার। এখন অন্যান্য সাবজেক্টের তুলনায় সায়েন্সের বাদে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাদে, আর্টসের সাবজেক্টের মধ্যে ইংলিশ অনার্সটা যথেষ্ট একটা কঠিন সাবজেক্ট। কিন্তু আমি কোনো ছাত্রছাত্রীকে আজ অব্দি দেখিনি যে যদি সে সঠিকভাবে ইংলিশ অনার্স পড়াশোনা করে থাকে এবং তারপরে MA কমপ্লিট করে থাকে বা ইংলিশ অনার্স করে থাকে, সে বেকার বসে আছে। আমি কাউকে দেখিনি। চাকরি বাকরি যদি তার নাও হয়, সে টিউশনি করলেও অনেক টাকার টিউশনি করতে পারবে, কারণ ইংলিশ একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট। একটা সাবজেক্ট পড়ালে 400 টাকা 500 টাকা করে নেওয়া যায়, এবং ভালো পড়ালে 100 150 200 স্টুডেন্ট পড়ানো কোনো বিষয়ই নয়। তাহলে 200 ইন্টু 400 যদি হয়, মানে 100 ইন্টু 400 যদি হয়, তাহলে তো 40,000 টাকা পার মান্থ সে এমনিতে ইনকাম করবে। মানে কিছু হয়নি তার, কিন্তু টিউশনিটা অন্তত করছে। এটা কেন বললাম বলতো? বললাম যেটা কঠিন বিষয় সেটা যখন তুমি রপ্ত করে ফেলতে পারবে, তখন তোমার মূল্যটাও সেই লেভেলের হবে। টেটের প্রশ্ন কঠিন হয়েছে, ভালো হয়েছে তোমাদের জন্য। আরো কঠিন হলে আরো ভালো হবে। পজিটিভলি ভাবো। এক গাদা ছাত্রছাত্রী যদি টেট পাস করে আর প্রত্যেকে যদি ইন্টারভিউতে ডাকা হয়, তাহলে তো তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আরো কম। কিন্তু কঠিন প্রশ্ন হয়েছে, পাস করেছে 1% বা 2%, এবং তুমি তার মধ্যে একজন। তাহলে তো তুমি ইন্টারভিউ দিলেই তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজী পজিটিভ বিষয় হচ্ছে, যারা পড়াশোনা করে তাদের জন্য কঠিন প্রশ্নটাই কাম্য। তাতে চাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। আর যদি 2022 সালের মতো একটা সহজ সাধ্য প্রশ্ন হয় এবং তুমি পরীক্ষাও দিয়েছো, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা তত কম থাকবে, কারণ এত ক্যান্ডিডেট পাস করবে যে সেখানে ইন্টারভিউ নিতে 6 মাস কাটাবে বা 1 বছর কাটাবে, তারপরে দেখবে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে গেছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর তোমার তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি পড়াশোনা করছো, পরীক্ষা দেবে। যে পড়াশোনা করে তার কঠিন প্রশ্নে আবার ভয় কিসের? কোনো ভয় নেই। এবার আসবো, আমরা যে ল্যাঙ্গুয়েজের কথা বলছি, ল্যাঙ্গুয়েজ শেখার কথা বলছি, এই ল্যাঙ্গুয়েজে একটা স্ট্রাকচার আছে, খুব ভালো করে এটা একটু বুঝে নেবে। হ্যাঁ, এটা একটু কঠিন আছে, আগেই বলে দিলাম। ভাষার ক্ষেত্রে আমরা যে ভাষা এই মুহূর্তে পড়ছি, এটার এই ভাষা শিক্ষার ক্ষেত্রে এর একটা স্ট্রাকচার আছে। কিরকম স্ট্রাকচার? কতগুলো টার্ম আছে যেগুলোকে আমাদের জানতে হবে আর যেগুলো পরীক্ষায় আসেই। তো তার মধ্যে একটি টার্ম হলো ফোনোলজি। ফোনোলজি কি? ফোনোলজি ইজ দ্য স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন। আমি এই মুহূর্তে তোমাদেরকে যে পড়াচ্ছি, আমি কি করছি বলতো? সাউন্ড করছি। যেমন আমি, এটার একটা সাউন্ড প্যাটার্ন। ভাত খেয়েছি, এটার একটা সাউন্ড প্যাটার্ন। তুমি কি টেট প্রিপারেশন নিচ্ছ, এটার একটা সাউন্ড প্যাটার্ন। বিষয়টা হচ্ছে, এটা যদি একটা কোড হয়, তুমিও যেহেতু বাংলা ভাষীর ছাত্র বা ছাত্রী, তুমি কিন্তু আমার কথা বুঝতে পেরে যাচ্ছ। তার মানে সাউন্ড প্যাটার্নটা তুমি জানো। কিন্তু তোমার যদি ভাষা হতো মালায়ালাম, আমি বাংলা ভাষায় কথা বলতাম, তুমি কিছুই বুঝতে পারতে না। তার মানে এই সাউন্ড প্যাটার্নটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফোনোলজি হচ্ছে গিয়ে সাউন্ড প্যাটার্ন। প্রশ্ন আসে যে ফোনোলজি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ ফোনোলজি ইজ রিলেটেড টু, এই প্রশ্নটা আসে। উত্তর হবে সাউন্ড। সাউন্ডের সঙ্গে ফোনোলজি সম্পর্কযুক্ত। এইবার আসছে মরফোলজি। মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ভেরিয়াস সাউন্ড কম্বিনেশনস দ্যাট সিম টু হ্যাভ মিনিংস। মরফোলজি কাকে বলছি? মরফোলজি হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয়ের সাউন্ড প্যাটার্ন, অর্থাৎ এই কিরকম সাউন্ড? মিনিংফুল সাউন্ড। যেমন আই ইট রাইস, এই যে একটা সেন্টেন্স লিখছি, এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু মানে যুক্ত। আমি ভাত খাই, এই জাতীয় যদি কোনো শব্দ হয় তাহলে আমরা তাকে মরফোলজি বলবো। কিন্তু যদি মিনিংলেস সাউন্ড হয় তাহলে কিন্তু সেটা মরফোলজির মধ্যে পড়বে না। অর্থাৎ আমি এখন আওয়াজ করছি, ধরো এটা কিন্তু সাউন্ড, বাট এটা কোনো মরফোলজির মধ্যে পড়ছে না, কারণ এর কোনো মানে নেই। ফোনোলজির মধ্যে পড়ছে। হ্যাঁ, সাউন্ড মানেই ফোনোলজি, কিন্তু মিনিংফুল সাউন্ড মানে মরফোলজি। সাউন্ড মানেই ফোনোলজি, মিনিংফুল সাউন্ড মানে সেটা মরফোলজি। এবার আসবো ফোনোলজির আরেকটি
ছোট ভাই, সেটা হচ্ছে ফোনেমস। ফোনেমসটা কি? Phonemes is the smallest speech unit. Phonemes do not have meaning in themselves. For example, the word bat. আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ভালো করে বোঝো। ধরো আমি একটা শব্দ বলছি CAT, এটা মানে ক্যাট। ক্যাট তো মানে আছে, তাহলে যদি মানে থাকে এটা কি? মরফোলজি। এবার এই CAT-টাকে যদি ভাগ করি, সি একটা, এ একটা, টি একটা, তাহলে CAT। আলাদা আলাদাভাবে যদি বলি তাহলে এটা এক একটা ছোট সাউন্ডের ছোট অংশ হিসাবে পরিণত হবে, অর্থাৎ ক্যাট একটা সাউন্ড, তার ক্ষুদ্রতম অংশ হবে সি। তখন এটাকে আমরা বলবো ফোনেমস। কিন্তু সির নির্দিষ্ট কোনো মানে নেই। সি একটা লেটার হতে পারে, কিন্তু এর কোনো মানে নেই, এর কোনো মানে নেই, টির কোনো মানে নেই। কোন বেসিসে মানে নেই? এই ক্যাট শব্দটার নিরিখে মানে নেই, অর্থাৎ মূল শব্দটা ক্যাট, তার ছোট ছোট অংশ হচ্ছে গিয়ে CAT, তাই সির কোনো মানে নেই, একে আমরা বলছি ফোনেমস। তাহলে ফোনোলজি হচ্ছে রিলেটেড টু সাউন্ড, মরফোলজি হচ্ছে গিয়ে মিনিংফুল সাউন্ড, আর ফোনেমস হচ্ছে গিয়ে একটা সাউন্ডের ক্ষুদ্রতম অংশ। এইটুকুনি মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, বলবেন, আমি জানি। এবার একবার হ্যালো মরফেমস স্যার, বলো। বলছি স্যার মিনিংফুল সাউন্ডও তো ফোনোলজি হতে পারে। যে কোনো সাউন্ডই ফোনোলজি, মিনিংফুল হোক মিনিংলেস হোক, সব সাউন্ডই ফোনোলজি, এটা মনে রাখবে। আমি প্রথমেই তো বলে দিলাম যে সাউন্ড ইজ রিলেটেড টু ফোনোলজি, এটার মানে যে কোনো সাউন্ডই ফোনোলজির অংশ। সাউন্ড মানেই ফোনোলজি, এটা মাথায় ঢুকিয়ে নাও। এবার আপনার মরফেমস। মরফেমস মানে মরফেমস, ফোনেমস, নেমস মানেই ছোট অংশ, এটা মনে রাখবে। মরফেমসটা কি? ধরো আমি আবার লিখছি CATS করে দিলাম, ক্যাটস। এটার মানে কি? অনেকগুলো বিড়াল। এবার এটাকে যদি আমি ভাগ করি, মিনিংফুলি ভাগ করি, মিনিংফুলি ভাগ করতে হবে, তাহলে দুটো ভাগই ভাগ করতে পারবো। একটা বলতে পারবো ক্যাট, আর একটা বলতে পারবো ক্যাটস। দুটোর কি মানে আছে? কারণ ক্যাট মানে বিড়াল, ক্যাটস মানে অনেকগুলো বিড়াল, দুটোরই মানে আছে। তার মানে দুটোই কিন্তু মরফেম, দুটোই কিন্তু মরফোলজির অন্তর্গত। কিন্তু যখন আমি ক্যাট বলছি, তার মানে ক্যাটস এর ক্ষুদ্রতম অংশ হচ্ছে গিয়ে ক্যাট, প্লুরাল ফর্মের সিঙ্গুলার অংশ হচ্ছে গিয়ে ক্যাট, এটাকে আমরা বলবো মরফেমস। তার মানে মরফেমস হচ্ছে মিনিংফুল সাউন্ড, কিন্তু সেই মিনিংফুল সাউন্ডের ক্ষুদ্রতম অংশকে আমরা বলবো হচ্ছে গিয়ে মরফেমস। মাথায় ঢুকেছে? আচ্ছা স্যার সেন্টেন্সের মধ্যে কি এটাকে ভাগ করা যাবে মরফেমসটাকে? সেন্টেন্স না, এখানে শব্দ হিসাবে ধরো, শব্দ হিসাবে ভাগ করো। স্যার CATS ক্যাটস মানে অনেকগুলো বিড়াল, আর একটা স্পেলিং হয় না যে CAT' মানে বিড়ালের, এক্ষেত্রে এইটা মরফেমসের মধ্যে পড়বে? এটাকে কি ভাগ করা যায়? মানে অ্যাপোস্ট্রফি এসটাকে আলাদাভাবে ভাগ করা যায় কি? না কারণ স্যার, ওই অ্যাপোস্ট্রফি মানে এর অর্থে ব্যবহৃত হয়, তাহলে একটা হবে বিড়াল আর একটা হবে এর, এটা তো কোনো দুটো মিনিংফুল হচ্ছে না। তোমাকে তো মিনিংফুলি ভাগ করতে হবে, সেক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালেই তোমাকে ভাগ করতে হবে, অন্য কোনো উপায় তোমার হাতে নেই। আশা করি বুঝতে পেরেছো ঠিক তুমি। আছে, ঠিক আছে। এবার আসছি পরের অংশ, একটা হচ্ছে গিয়ে সিনট্যাক্স। এটা খুব সহজ একটা বিষয়। সিনট্যাক্স মানে বাক্য বিন্যাস। মানে আমরা যখন কোনো সেন্টেন্স লিখি, আমি বললাম আমি ভাত খাই, তার মানে আই ইট রাইস, এটার মধ্যে একটা বাক্য বিন্যাস আছে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইট মানে হচ্ছে গিয়ে ভার্ব, রাইস মানে হচ্ছে অবজেক্ট। তাহলে বাক্য বিন্যাস কি হলো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা এই অনুসারেই কিন্তু কথা বলি, বাক্যটাকে সাজাই, একে আমরা বলি সিনট্যাক্স। অর্থাৎ সিনট্যাক্স ইজ a part of grammar and govern the arrangement of words to form acceptable phrases and sentences. এটার মানে হলো সিনট্যাক্স হচ্ছে গিয়ে গ্রামারের একটি অংশ, যেখানে আমরা বাক্যটিকে অ্যারেঞ্জ করি, শব্দগুলোকে সাজাই, মিনিংফুলি সাজাই নিয়ম অনুসারে। তাহলে নিয়মটা হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, একে আমরা সিনট্যাক্স বলি, বাংলায় বলা হয় বাক্য বিন্যাস। বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরেরটা আছে সিমাউটিস। সিমাউটিস ইজ দ্য স্টাডি অফ মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। এটা মুখস্থ করে নেবে। কোনো শব্দ এবং বাক্যর মানে যখন সঠিকভাবে অনুধাবন করতে পারবে, এই যে অনুধাবন তুমি করেছো এই পদ্ধতিটাকে বলা হবে সিমাউটিস। মানে হলো কোনো বাক্যকে যখন পড়ে তুমি মানে বুঝতে পারবে, এই মানে বুঝতে পারাটাকেই আমরা সিমাউটিস বলি। ঠিক আছে, তাহলে এটা একটু মুখস্থ করে নেবে। অর্থাৎ কোনো সেন্টেন্স পড়ে তার মিনিং বুঝতে পারা। কোনো সেন্টেন্স পড়ে যদি মিনিং বুঝতে না পারো, যেমন এরকম যদি থাকে রাইস ইজ ইট, এর কোনো মানে নেই, তাহলে এটা সিমাউটিসের মধ্যে পড়বে না। প্র্যাগম্যাটিস কি? প্র্যাগম্যাটিস হচ্ছে বাক্য যখন আমরা ব্যবহার করব তখন নানা ধরনের ব্যবহার করব। যেমন ধরো বললাম হিউম্যান বিংস ইউজ ল্যাঙ্গুয়েজ ফর ডিফারেন্ট পারপাস সাচ অ্যাজ টু রিকোয়েস্ট, কমান্ড, কোয়েশ্চেন এটসেট্রা। এটার মানে pragmatics refers to the principles determining how language should be modified to fit the context. কোনো একটি সেন্টেন্সের মধ্যে কোনো একটি শব্দ তুমি ব্যবহার করছো, তুমি বলছো প্লিজ আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে এখানে তুমি রিকোয়েস্ট করছো। কোথাও কাউকে কমান্ড করছো, যা দরজাটা বন্ধ কর, শাট দ্য ডোর, তাহলে এখানে তুমি কমান্ড করছো। এই যে কমান্ড কোথাও করছো, কোথাও রিকোয়েস্ট করছো, এই কমান্ড বা রিকোয়েস্ট কোন সেন্টেন্সটায় কমান্ড করেছো, কোন সেন্টেন্সটায় তুমি রিকোয়েস্ট করেছো, এইটা নির্ধারণ করে প্র্যাগম্যাটিস। এটা বিশেষ করে যারা অভিনয় করে বা অভিনয় শিখেছে বা অভিনয় ভবিষ্যতে করতে চায় তাদের জন্য বেশি পরিমাণে প্রযোজ্য। কারণ নিশ্চয়ই জানো যে অভিনেতা অভিনেত্রীদের স্ক্রিপ্ট দেওয়া হয়, সেখানে এই যে যেভাবে এখন লেখা আছে এভাবে পড়ে, কিন্তু সিচুয়েশন এবং ডিমান্ড অনুসারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন পরিবর্তন হয়ে যায়। তার জন্যই তার নাম অভিনয়। কোথাও এরকম বলতে পারে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তাহলে এই যে কথাটা বললাম, একটা বললাম বেরিয়ে যাও আর একটা বলছে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, তাহলে আমি কিন্তু আলাদা আলাদা মডুলেশন ব্যবহার করছি ভয়েসের ক্ষেত্রে। সিচুয়েশন অনুসারে আমি আলাদা আলাদাভাবেই ব্যবহার করব, এইটা নির্ধারণ করে প্র্যাগম্যাটিস। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো পড়া। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়া ভালো লাগছে? সবাই একটু বলো শুনি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো লাগছে। হ্যাঁ স্যার। হ্যাঁ যারা স্যার। একেবারে নতুন, কোনোদিন টেট শিওরে পড়োনি, তারা বলো। হ্যাঁ স্যার। ভালো লাগছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো লাগছে। বেশ, ঠিক আছে। সবাই নতুন। শুভঙ্কর বলো, কিছু বলছো? শুভঙ্কর বোটানিস্ট। এবছর আমি এডমিশন নিয়েছি। আচ্ছা বেশ, বলো। সামিমা, বলছিলাম যে আমি এবছর টেটে এডমিশন নিয়েছি, এবছরে টেট দিব প্রথম। ঠিক আছে, ভালো করে পড়ো, একবারেই পাশ করে যাবে, অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে বকবক করছি তো, টানা গলা। হ্যালো স্যার, আসি পরের অংশগুলো, বলো। বলছি যে আপনার মোবাইল দেখে পড়তে একটু সমস্যা হচ্ছে, আর ওগুলো প্রিন্ট করে বের করতে মানে 5 টাকা পিস চাইছে। হ্যাঁ, আপনার দোকানে আমরা বই পাঠাবো তো। বাড়িতে আচ্ছা আমরা আচ্ছা, বই তো পাঠাবো। তাড়াতাড়ি দিলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা শুনে নাও প্রত্যেকে, যারা নতুন হয়তো জানো না। এই যা টপিক এখানে পড়ছো, আপাতত পিডিএফ দেব 1-1.5 মাসের জন্য। মানে 1-1.5 মাস আমাদের একটু সময় লাগে প্রসেসিং করতে, কারণ বই পাঠানো এত সহজ না। ঠিকানা নিতে হয়, ঠিকানা ভুল হলে আমাদের অনেক টাকা লস যায়, মানে বই পাঠাতে, এবং সেটার আবার রিটার্ন হয়ে গেলে অনেক টাকা লস যায়। একটা বই পাঠাতে প্রায় 700 টাকা খরচ হয় রিটার্ন হয়ে গেলে। আমরা বইয়ের জন্য এই বছর 1500 টাকা করে নিয়েছি 5খানা বইয়ের জন্য। তোমাদের বেলায় কত নেওয়া হবে সেটা আমি জানিয়ে দেব। তোমাদেরকে 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রত্যেকের বাড়ির ঠিকানা নিয়ে প্রত্যেকের বাড়িতে বই পৌঁছে যাবে। তো তোমাদের কাউকে কোনো প্রিন্ট আউট করতে হবে না। 1 মাসের জন্য একটু মোবাইল থেকে বা ল্যাপটপের মাধ্যমে পড়াশোনা করো। একটু তাড়াতাড়ি করলে খুব স্যার ভালো হয়। হ্যাঁ, আমি চেষ্টা করছি আপ্রাণ। আসলে আমাদের আগের স্টকের সব বই শেষ হয়ে গেছে আগের ব্যাচে। নতুন করে বই মানে অর্ডার দেওয়া হয়েছে, সেটা আসতে একটু সময় লাগবে, আর তোমাদের এই ব্যাচটা একটু থিতু হতেও একটু সময় লাগবে। একটু সময় দাও।
আর একদম বন্ধুর মতো শেয়ার করছি। এই মুহূর্তে আমাদের ম্যান পাওয়ারটা একটু কম আছে, মানে তোমাদের এই 599 টাকা নেওয়া হচ্ছে তো, আগেও বলেছি আবার বলছি, দেখো এইটা না খুবই মিনিমাম কস্ট। কিরকম কস্ট, আমরা যে পড়াচ্ছি রেকর্ডিং চার্জ চলে যাচ্ছে, অ্যাপে যে সমস্ত ভিডিওগুলো থাকে তাতে একটা প্রচুর পরিমাণে টাকা যায়, অ্যাপ কোম্পানির অ্যাপটা ইউজ করি বলে টাকা যায়, এবং এতগুলো টিচারকে পার ক্লাস অনুসারে রেমুনারেশন দিতে হয়। সেই জন্য না মানে তোমরা হয়তো ভাবো যে স্যার 599 টাকা পার মান্থ, কিন্তু এটা খুব মানে ব্যাচটা চালাতেই হিমশিম। তো তোমরা প্রত্যেককে আগেও বলেছি, প্রথম দিনই আমি বলে দিয়েছিলাম, এটা কিন্তু মান্থলি ফিসের ব্যাচ। এই মান্থলি ফিসটা একটা নির্দিষ্ট সময় কিন্তু তোমরা পে করে দেবে। এটা নিয়ে আবার আজকে দেবো কালকে দেবো স্যার পরের মাসে দেবো, এগুলো কিন্তু করো না, তাহলে কিন্তু ব্যাচ চালানো সম্ভব হবে না। ওকে কারণ স্যার। এখানে আমি ছাড়া, আমি বিনা পয়সাতেও পড়াতে পারি, আমার কোনো বিষয় নেই। আমি হয়তো সংস্থাটা চালাচ্ছি, আমি বিনা পয়সাতে পড়ালেও আমার কিচ্ছু আসবে যাবে না, কারণ আমি ভাই বই লিখি, নানা ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত আছি, আমার প্রফেশন টিউশনই না। কিন্তু আমার টিচারগুলো কেউই আজকে ক্লাস করবে, কালকে টাকা না দিলে পরশুদিন ফোন করে বলবে স্যার আমি না ক্লাসটা করাতে পারছি না। তারা ভীষণ প্রফেশনাল বা হওয়া উচিত বলে মনে হয়, সেটা তোমাদের সাথে আমি বন্ধুর মতো শেয়ার করে দিলাম। এটা ব্যাচটা রানিং রেখো। তবে এটাও ঠিক, পড়াশোনা নিয়ে কোনো ধরনের ফাঁকিবাজি আমি কিন্তু বরদাস্ত করব না। আমার টিচারও যদি করে আমাকে একদম ফ্র্যাঙ্কলি হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার এই টিচারের এই পড়াটা একটু এইরকম লাগছে, দেখবে ঠিক তার পরের দিন তার সুরাহা হয়ে যাবে। অর্থাৎ পড়া নিয়ে আমি কোনো ধরনের গাফিলতি আজ পর্যন্ত বরদাস্ত করিও নি, করবও না। সেটা যেমন হবে ঠিক সেরকমভাবে তোমরা সঠিকভাবে নিজেদের যে দায়িত্ব সেটাও একটু পালন করো। যেহেতু মান্থলি ফিসের ব্যাচ, তাই তোমাদেরকে আগে থেকে একবার রিকোয়েস্ট আমি করে রাখলাম। এবার আসি আমাদের শেষ অংশের পড়া। রেকর্ডিং তো পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং পাবে, টিল এক্সাম অবধি পাবে। আমরা 6 মাস পড়াবো, 6 মাসে যদি কোনো কারণে পরীক্ষা নাও হয়, টিল এক্সাম মানে পরের বছরের ফেব্রুয়ারি মার্চ অবধিও আমরা এই ভিডিও সব অ্যাপে রেখে দেবো, যাতে তোমরা বারবার দেখে রিভিশন করতে পারো। এবং আমরা কোনো ধরনের রেস্ট্রিকশন লাগাই না। অনেক সংস্থা থাকে 2বার বা 4বারের পরে ভিডিও দেখা যায় না, আমরা কোনো ধরনের রেস্ট্রিকশন লাগাইনি। তুমি 1000বারও দেখতে পারবে ভিডিও, যতবার ইচ্ছা ততবার দেখতে পারবে। আমরা চাইবো যে তোমরা বা ভাবে এখান থেকে সব সহযোগিতা নিয়ে টেট পাস করে যাও। এবার আসবো ভেরিয়াস, আবার পরে শুনছি, এটা একটু পড়িয়ে নি তারপর শুনছি, হ্যাঁ শেষ করে দিই তারপরে গল্প করব। এবার আসছি ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, প্রবলেম। তুমি তোমার ক্লাসে অনেক ধরনের সমস্যা ছেলে মেয়ে পাবে। সবার প্রথম যে সমস্যাটা পাবে সেটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটি, শিক্ষণ অক্ষমতা। This is the generic name for the disorder characterized by the substantial defect of scholastic and academic skills, including reading disorder, disorder of writing expression, mathematics disorder. কোনো শিশুর যদি পড়ায় অসুবিধা থাকে, লেখায় অসুবিধা থাকে, অঙ্ক শিখতে অসুবিধা থাকে, এই পুরো অসুবিধাটাকেই আমরা লার্নিং ডিসএবিলিটি হিসেবে ধরে নিই। এই লার্নিং ডিসএবিলিটি শব্দটা, দ্য টার্ম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য আমেরিকান স্পেশাল এডুকেটর অ্যান্ড সাইকোলজিস্ট স্যামুয়েল এ কির্ক ইন হিজ বুক এডুকেশন ফর এক্সেপশনাল চাইল্ড। 1962 সালে এই বইটা তিনি লিখেছিলেন, এডুকেশন ফর এক্সেপশনাল চাইল্ড। ভদ্রলোকের নাম হচ্ছে এ কির্ক। তিনি সর্বপ্রথম এই লার্নিং ডিসএবিলিটি শব্দটা ব্যবহার করেছিলেন। সেখান থেকে এই শব্দটা বর্তমানে আমরা শিখতে পেরেছি বা জানতে পেরেছি। তার মানে এক কথায়, কোনো শিশুর যদি পড়তে অসুবিধা হয়, লিখতে অসুবিধা হয়, অঙ্ক শিখতে অসুবিধা হয়, অসুবিধা মানে শিখতে পারছে না, কোনো কারণে শিখতে পারছে না, সেটাকে আমরা লার্নিং ডিসএবিলিটির মধ্যে ধরে নেব। পরের যে অসুবিধাটা আসছে স্পেসিফিক স্পেলিং ডিসঅর্ডার। মন থেকে শোনো, স্পেসিফিক স্পেলিং। কোনো ছাত্রছাত্রী আছে যে সবসময় বি এর জায়গায় ডি লেখে। ছাত্রছাত্রীর কথা বাদ দাও, তোমরা এখানে যারা পড়ছো তাদের মধ্যেই অনেকে আছো ছোটবেলায় বি এর জায়গায় ডি লিখতে। ঠিক বলছি আমি? এখন তো কেউ বলবে না। বি এর জায়গায় ডি লিখতে, অর্থাৎ তোমাকে বিআর লিখতে বললে তুমি ডিআর লিখে দিয়ে আসতে। আছো কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। তাহলে এই যে তুমি ভুল করছো, বি এর জায়গায় ডি ভুল করছো, একে আমরা বলছি স্পেসিফিক স্পেলিং ডিসঅর্ডার। তুমি বয়সের সঙ্গে সঙ্গে, শেখার সঙ্গে সঙ্গে এটা শিখে ফেলেছো, কিন্তু যদি তুমি শিখতে না পারতে তাহলে ধরে নিতাম যে তোমার একটা প্রবলেম আছে, রোগ আছে। তাহলে it is a specific developmental disorder characterized by a significant impairment in the development of spelling skills without any history of reading disorder. দেখা যায় যে এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ওই বানানটা সে ভুল লেখে,
কিন্তু পড়ার সময় সে ভুল পড়ে না। অর্থাৎ পড়ার সময় সে DEAR DRই পড়ে, কিন্তু লেখার সময় সে লেখে BEAR BR। এই জাতীয় ছাত্রছাত্রীদের যদি এই অসুবিধা থেকে থাকে তাকে আমরা বলবো স্পেসিফিক স্পেলিং ডিসঅর্ডার। পরেরটা আসছে অ্যালেক্সিয়া বা ডিসলেক্সিয়া বলা হয় একে। দিস দ্য রেফার টু দ্য ইনএবিলিটি টু রিড, রাইট, রিটেন অর প্রিন্টেড ওয়ার্ডস ইউজুয়ালি কল্ড ডিসলেক্সিয়া। যখন কোনো ছাত্র বা ছাত্রী ইনএবিলিটি টু রিড, কোনো বিষয় পড়তে পারে না, সঠিকভাবে পড়তে পারে না, অর্থাৎ সে বোঝে সবই কিন্তু সে পড়তেও পারে না সঠিকভাবে, লিখতেও পারে না, এই জাতীয় রোগ যদি কারো থাকে তাকে আমরা বলবো অ্যালেক্সিয়া বা ডিসলেক্সিয়া। ইট ইজ অলসো পপুলারলি নোন অ্যাজ ওয়ার্ড ব্লাইন্ডনেস। এটার আরেকটি নামও আছে, তাকে আমরা বলি ওয়ার্ড ব্লাইন্ডনেস। এখান থেকে সিটেট একটা প্রশ্ন এসেছিল যে তারে জমিন পর সিনেমাতে ঈশান আবাস্তির কি রোগ ছিল, বলো তো কি রোগ ছিল? এটাই স্যার ওয়ার্ড ব্লাইন্ডনেস। ডিসলেক্সিয়া ছিল, কারণ সে সবই বুঝতো কিন্তু পড়তে পারতো না, তাই পরীক্ষা লিখতেও পারতো না, তাই নম্বর পেত না। এই জাতীয় প্রশ্ন আসে। এবার আসবে ডিসক্যালকুলেশিয়া। ডিসক্যালকুলেশিয়াটা খুব ভালো একটি অসুবিধা। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি করে, ঠিকঠাক যোগ বিয়োগ করে, অর্থাৎ 2+2 হবে 4, কিন্তু সে লেখার সময় লিখে দিয়ে আসে 3, অর্থাৎ তার অঙ্ক করতে এবং হিসাব করতে অসুবিধা হয় বা বারবার একই ভুল করে। এই জাতীয় যদি সমস্যা কোনো ছাত্রছাত্রী থাকে তাকে আমরা বলবো ডিসক্যালকুলেশিয়া। ক্যালকুলেশন মানেই অঙ্ক করা, এর সঙ্গে ডিসক্যালকুলেশিয়া নামটা হয়েছে। এবার একটা ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া মানে লেখার সমস্যা। অনেক ছাত্রছাত্রী থাকে যারা পড়তে পারে ভালো, লিখতে পারে না, পরীক্ষায় তাই নম্বর পায় না। এবারে লিখতে না পারার অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে একটি কারণ হচ্ছে গিয়ে নিউরোলজিক্যাল প্রবলেম, অর্থাৎ তার মাথার নার্ভের কোনো সমস্যা আছে। বলতো পঠন মানে লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টে স্কিল আছে ভাষার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের 4টে স্কিল। এর মধ্যে সব থেকে কঠিন কোনটা বলতো? রাইটিং। রাইটিং। কারণ এক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে তোমার মাংসপেশি মানে হাতের পেশিকে সঠিকভাবে কাজ করাতে হয়, তোমার মেমোরি তাকেও সঠিকভাবে কাজ করাতে হয়, তোমার যে মনন শক্তি, স্মৃতিশক্তি সেটাকেও কাজ করাতে হয়, এবং সবকিছু মিলিত রূপ হচ্ছে তোমার লেখা। তার মানে এটা কঠিন একটা স্কিল। এবার যদি কারো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, সে লিখতে পারবে না, তাই তার ডিসগ্রাফিয়া সমস্যা থাকতে পারে যদি কেউ লিখতে না পারে তার। অ্যাগ্রোফিলিয়াটাও মানে লিখতে পারবে না, কিন্তু এটা চরমভাবে থাকবে। ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে অল্প স্বল্প সমস্যা থাকবে, অর্থাৎ তাকে শেখালে সে লিখতে অল্প অল্প শিখে যাবে। কিন্তু অ্যাগ্রোফিলিয়ার ক্ষেত্রে কোনো ছাত্র বা ছাত্রী যদি হিউম্যান ব্রেনের নিউরোলজিক্যাল ড্যামেজ ঘটে, তার নিউরোলজিক্যাল প্রবলেমে তার ব্রেনের ড্যামেজ ঘটে গেছে, তাহলে সে লিখতেই পারবে না, ক খ ঠিকঠাক লিখতে পারবে না, তার ব্রেন এবং হাত কাজ করবে না। এই জাতীয় সমস্যা থাকলে তাকে আমরা বলবো অ্যাগ্রোফিলিয়া। এমনি মাথায় ঢুকেছে? কোনো অসুবিধা আছে? না স্যার। পরের যে প্রবলেমটা আসছে সেটাকে আমরা ডিসপ্রোসোডি। মস্তিষ্কের সঙ্গে যুক্ত। দুটোই মস্তিষ্কের সঙ্গে যুক্ত। লেখা মানেই মস্তিষ্কের একটা সমন্বয় থাকবে। অ্যাগ্রোফিলিয়াতে মস্তিষ্ক সমন্বয় আছে, ডিসগ্রাফিয়াতেও আছে, কিন্তু অ্যাগ্রোফিলিয়াতে পার্মানেন্ট ড্যামেজ অফ নিউরনের মৃত্যু ঘটেছে বা ড্যামেজ ঘটেছে বলে সে লিখতেই পারবে না, তুমি যতই শেখাও। আর উপরেরটা কিছু সমস্যা আছে নিউরনের, তাই সে লিখতে পারছে না, কিন্তু বারবার প্র্যাকটিস করলে সে পেরে যাবে। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। যারা গুরুতর সমস্যা, হ্যাঁ গুরুতর সমস্যা, যারা এমআর হয়, এমআর মেন্টাল রিটার্ডেশন যাদের থাকে, প্রতিবন্ধী শিশু, মেন্টাল রিটার্ডেড চাইল্ড বলা হয়, এদের 4টে ভাগ আছে, মাইল্ড, মডারেট, এরকম ভাবে 4টে ভাগ আছে। একটা হচ্ছে সিভিয়ার মানে যাদের আইকিউ লেভেল 25-এরও নিচে, এরা নিজের বাথরুম টয়লেট পেলেও বলতে পারে না, প্যান্টে করে দেয় বা প্যান্টটাও খুলতে পারে না ঠিকঠাক। এদেরকে তুমি যতই শেখাও না কেন, এদেরকে তুমি প্রোগ্রেস সেরকম ভাবে পাবে না। হয়তো বা অনেক দিন প্র্যাকটিস করাতে 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 একটা সময় হয়তো প্যান্ট জামা খুলে সে ঠিকঠাক টয়লেট করতে যেতে পারবে, তার কারণ তার মস্তিষ্কের গুরুতর সমস্যার জন্যই
তার এটা হয়েছে। কিন্তু যাদের সিভিয়ার প্রবলেম আছে বা যাদের মাইল্ড প্রবলেম আছে মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে, তাদের প্র্যাকটিস করাও, বারবার শেখাও, তারা কিন্তু একটা সময় আস্তে আস্তে নর্মাল হয়েও যেতে পারে। নর্মাল বলতে একেবারে নর্মাল না হলেও অনেকটাই সেরে যাবে। তাহলে এদের মধ্যেও যেমন ভাগ আছে, ঠিক সেরকম এই লেখার যে ক্যাপাসিটি, ডিসগ্রাফিয়া এবং অ্যাগ্রোফিলিয়া, এই দুটোর মধ্যে একই রকম ভাগ। একটা হচ্ছে গুরুতর সমস্যা, আর একটা হচ্ছে গিয়ে প্র্যাকটিসের মাধ্যমে কিছুটা ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আসবেন ডিসপ্রসিডি। ডিসপ্রসিডি মানে ছন্দ। ছন্দ মানে জানো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আর। লিটল স্টার এবং আর দুটোর মধ্যে একটা মিল আছে। কিছু ছাত্রছাত্রী প্যাথোলজিক্যাল কিছু ডিফেক্ট থাকার জন্য তারা এই যে ছন্দটা বুঝতে পারে না। যারা বুঝতে পারবে না তাদের ডিসপ্রসিডি রোগ আছে। প্রসিডি মানেই কিন্তু ছন্দ, এটা আছে যারা ছন্দ বুঝতে পারে না। ঠিক আছে, এইটাও কিছু ছাত্রছাত্রীদের সমস্যা থাকে। তাহলে যখন ছন্দ কেউ বুঝতে পারবে না তাদেরকে আমরা ডিসপ্রসিডি সমস্যার অন্তর্গত ধরবো। এবং শেষ আরেকটি সমস্যা আছে গিয়ে স্পিচ রিপিটেশন। একই কথা বারবার বলবে। অনেক বাচ্চাদের মধ্যে এই সমস্যা বা এটা আছে। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা তোমাদের নিজেদেরই যাদের বাচ্চা হয়ে গেছে তারা অনেকেই শুনবে, কোনো বাচ্চা বলবে, তুমি যদি প্রশ্ন করো যে তোমার নাম কি, সে বলবে আমার নাম, আমার নাম, আমার নাম বলবো, এরকম ভাবে একই কথা বারবার রিপিট করে যাবে। কিন্তু যদি সেটা নর্মাল হয়, একবার দুবার বলে যে সে তার নাম বলে, সেটা কিন্তু সমস্যা না। কিন্তু অনেকে আসে তোমার কথাটাই বারবার রিপিট করবে, আলটিমেটলি সে নাম বলবে না। যদি এরকম বাচ্চার সমস্যা থাকে তাকে তুমি ধরে নেবে যে তার স্পিচ রিপিটেশনের একটি সমস্যা আছে। একই কথা সে বারবার রিপিট করতে থাকবে, কিন্তু সে তোমার প্রশ্নের উত্তর দেবে না, তোমার প্রশ্নটাই বারবার সে বলতে থাকবে। এই জাতীয় সমস্যা থাকলে তাকে আমরা স্পিচ রিপিটেশন সমস্যার অন্তর্গত ধরব। অনেকক্ষণ ধরে পড়ালাম, টানা পড়ালাম যাতে এই নোটটা শেষ করতে পারি। একটু স্পিডেই পড়ালাম যদিও। ঠিকঠাক লাগলো পড়া? কারো কি কনফিডেন্স এসছে যে এখানে পড়লে টেট পাস করে যাব? হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ স্যার। একটা প্রশ্ন হ্যাঁ করতাম। নিশ্চয়ই, বলো। স্যার বলছি, আমাদের ক্লাস শুরুর দিকে একটা পয়েন্ট ছিল হোমো ইউনিভার্সিটি, মানে ওখানে বলছিলেন যে 90% স্টুডেন্টের যদি আইকিউ লেভেল সমান হয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে ক্লাস করানো সম্ভব হয়, বাট আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এরকম ভাবে পড়ানো সম্ভব নয়। তো আমি বলতে চাইছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি এই হোমো ইউনিভার্সিটি কিছু না, আছে নাকি একেবারেই নেই? ক্লাসরুম, হোমোজিনিয়াস ক্লাসরুম। বলো তারপর। হ্যাঁ, হোমোজিনিয়াস ক্লাসরুম আছে কি? কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে চেষ্টা করেছে, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে তারা চেষ্টা আচ্ছা। করেছে, কিন্তু সরকারিভাবে কোথাও নেই। বা সেটা সম্ভব না। 12 জনকে নিয়ে 13 জনকে নিয়ে কি ক্লাস করানো সম্ভব? মানে এত টিচার ফ্যাকাল্টি কি আমাদের আছে? আমাদের এখানে টিচার রিক্রুটমেন্টই হয় না। কত স্কুলে একজন টিচার পড়ায়। তো সেই জন্য আমাদের কোনো সরকারিভাবে এরকম কোনো প্রতিষ্ঠান নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলে ফেলো, বলো। স্যার বলছি, আমি একটা পড়েছিলাম সিম্যান্টিক্স, ACMANTICS, তো এই সিমটিক্স যেটা আপনি বললেন ওই দুটো কি সেম? হ্যাঁ একই। সিম্যান্টিক্স আর সিমাউটিক্স একই শব্দ, একই টার্ম। কোন কোন বইয়ে সিম্যান্টিক্স আছে, কোন কোন বইয়ে সিমাউটিক্স আছে, একই শব্দ। আর কোন প্রশ্ন? স্যার আপনি একটা কথা বলেছিলেন যে হোমোজিনিয়াস ক্লাসরুম যেটা রয়েছে, যে যেখানে 90% বাচ্চার আইকিউ সমান হয়। স্যার এটা স্যার আমরা পুরোপুরি বলতে পারি যে নর্মাল ক্লাসরুমের থেকে হোমোজিনিয়াস ক্লাসরুমের বাচ্চাদের সাফল্যের মাত্রা বেশি হবেই? হ্যাঁ হবেই। কেন হবে? আমি যে এখানে পড়ালাম, সাফল্যের মাত্রা বলতে ওভারঅল প্রোগ্রেস বেশি হবে। আমি যে পড়ালাম এখানে, ধরো দেখো আমি যখন ব্যাচ শুরু করেছিলাম, ক্লাস শুরু করেছিলাম, ছিল 52 জন। এখন দেখো কতজন আছে, 31 জন আছে। দেখো এখানে ওই যে আগে বললাম যে সবার কিন্তু শেখার স্পৃহাটা সমান নেই। এবার যদি সবার আইকিউ লেভেল সমান হতো এবং সবার প্রবণতা সমান হতো, কারণ ওখানে তো প্রবণতা টেস্টও হয়, যে সবার ন্যাক আছে পড়াশোনার বা সবাই টেট পাস করতে চায়, তাহলে তো
52 জনের মধ্যে 50 জনই উপস্থিত থাকতো ক্লাসে, এবং আমি যে লেভেলের পড়ালাম আজকে সেটা সঠিকভাবেই তারা ধরতে পারতো। এবং আমি যদি একটা পরীক্ষা নিতাম এখন, সবাই প্রায় সমজাতীয় স্কোর করতো। সমজাতীয় মানে সবাই 50-এ 50 পেতো এটা কিন্তু না, কেউ 50 পেতো, কেউ 49 পেতো, কেউ 48 পেতো, কেউ 47 পেতো, এর মধ্যেই ঘোরাফেরা করতো। এরকম হতো না যে কেউ 50 পেয়েছে আর কেউ 5 পেয়েছে, এটা হতো না। কিন্তু তোমাদের এই ক্লাসে হবে। এখন যদি আমি একটা পরীক্ষা নিই আজকের টপিকটায়, এখানে 30-এ পরীক্ষা নিলে কেউ 30-এ 30 পাবে, আবার কেউ 3 পাবে, কারণ সে সঠিকভাবে শোনেনি বা তার ওই গ্রহণ করার ক্যাপাসিটিটা অতটা নেই। অর্থাৎ অ্যাভারেজ স্কোর বা অ্যাভারেজ রেজাল্ট হোমোজিনিয়াস ক্লাসরুমে প্রায় সমান আসবে, আর ডাইভার্স ক্লাসরুমে সেটা হয় না। এবং সেটা হয় না বলেই রেমিডিয়াল টিচিং বলে আলাদা একটা ব্যাপার আছে, সেটা পরে পড়াবো। সেই রেমিডিয়াল টিচিং দিয়ে তাকে আবার ক্লাসের সমকক্ষ করে তোলার একটা ব্যবস্থা করা হয়। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি স্যার। ওকে, বেশ। তো আজকের ক্লাসের শেষে প্রত্যেকটা টপিকের শেষেই আমাদের কি থাকবে বলতো? এমসিকিউ থাকবে। এই এমসিকিউ গুলো বিভিন্ন টেটের প্রশ্নপত্র, সিটেটের প্রশ্নপত্র, আমি কয়েকটা সলভ করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করবে। আমি প্রত্যেকটা ধরে ধরে এখানে সলভ করাবো না, বা করলে তোমাদের কোনো লাভই হবে না, তার জন্য নিজেরা করবে। প্রত্যেকটা কোশ্চেনের শেষে উত্তরপত্র থাকবে, সব নোটের ক্ষেত্রেই থাকবে, বইয়ের মধ্যেও থাকবে, সব উত্তর করে দেওয়া আছে। প্রথমে উত্তর করে তারপরে মিলিয়ে নেবে, তারপরেও যদি কখনো কোনো ডাউট থাকে পরে সেটাকে আমি সলভ করে দেব। প্রথমে একটা প্রশ্ন করেছে যে টিচার ডিভাইডস হিজ স্টুডেন্ট ইনটু 2 গ্রুপস অ্যাজ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্ট, অ্যাভারেজ অ্যান্ড অ্যাভাব অ্যাভারেজ স্টুডেন্ট। একজন শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের দুটো গ্রুপে ভাগ করেছে, এ গ্রুপ এবং বি গ্রুপ, এবং সে এখানে ছেলে মেয়েদের ভাগ করেছে, কারো আইকিউ বেশি কারো আইকিউ কম, সেই হিসাবেও ভাগ করেছে। প্রশ্ন করেছে হিয়ার দ্য টিচার ইজ ফলোইং দ্য প্রিন্সিপাল অফ, এখানে টিচার কিসের নীতি অনুসারে এই ছাত্রছাত্রীদের ভাগ করেছে। অপশন এই বলছে ইনক্লুসিভ নীতি অনুসারে ভাগ করেছে, কিন্তু এটা উত্তর হবে না, কারণ ইনক্লুসিভ মানে প্রতিবন্ধী শিশু, এখানে সেই কথা বলেনি। পরেরটা হচ্ছে মেইন স্ট্রিমিং, এটাও প্রতিবন্ধীদেরই ক্ষেত্রে কার্যকর। মেইন স্ট্রিমিং মানে কোনো প্রতিবন্ধী শিশুকে সাধারণ স্কুলে ভর্তি করার আগে কিছুটা যোগ্যতা অর্জন করিয়ে তারপর সাধারণ স্কুলে ভর্তি করতে হয়, একে বলে মেইন স্ট্রিমিং, সেটা এখানে কার্যকর নয়। পরেরটা বলছে ডিভিশন অফ লেবার, কেউ বেশি কাজ করতে পারে কেউ কম কাজ করতে পারে, এই অনুসারে সে এ বি অংশে ভাগ করেছে, এটাও এর উত্তর নয়। পরেরটা বলছে ডিফারেন্সিয়েশন, প্রত্যেকটা ছাত্রছাত্রী আলাদা, ছেলে মেয়েরাও আলাদা, তাদের আইকিউ আলাদা, অ্যাভারেজ অ্যাভাব অ্যাভারেজ তারাও আলাদা, এই অনুসারে ভাগ করেছে। তাহলে উত্তর তো এটাই হবে, তার কারণ এখানে সেই টিচার ছাত্রছাত্রীদের আইকিউ লেভেল অনুসারে ভাগ করেছে। এখন তুমি প্রশ্ন করবে যে স্যার মেল ফিমেল কি কেন ভাগ করলো? এখান থেকে কিন্তু এটা একবারও বলেনি যে এই এ গ্রুপে মেল থাকবে বি গ্রুপে ফিমেল থাকবে, এরকম না। এ গ্রুপেও মেল ফিমেল থাকবে, বি গ্রুপেও মেল ফিমেল থাকবে, অর্থাৎ মিক্সিং আছে। এটা ভাবতে চেও না যে ছেলে মেয়েদের আলাদা করেছে, কারণ আমরা তো একটু আগেই পড়লাম যে আমরা ছেলে মেয়েদের কোথাও আলাদা করব না। তাহলে এখানে টিচার সেটা করেনি, টিচার কেবল আইকিউ অনুসারে করেছে, অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রী যে ডিফারেন্ট, তাদের যে বুদ্ধিমত্তা ডিফারেন্ট, সেই অনুসারেই ভাগ করেছে। মাথায় ঢুকলো? তাড়াতাড়ি বলো ইয়েস না নো, একটু, এটা তো একটা ইন্টারেক্টিভ ক্লাস, কথা বলতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা কথা বলবে। পরের প্রশ্ন করেছে যে ধরো 3 নাম্বারটা করি, অ্যালেক্সিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ, অ্যালেক্সিয়া কিসের উদাহরণ? একটু আগে পড়েছি অ্যালেক্সিয়া বা ডিসলেক্সিয়া। অপশন এ বলেছে এক্সপ্রেসিভ ডিসঅর্ডার, রিডিং ডিসঅর্ডার, তাহলে তোমরা পেরেই যাচ্ছ, সহজ প্রশ্ন, কঠিন কিছু না। ঠিক আছে, একটা কঠিন প্রশ্ন করি এদের মধ্যে থেকে, আমি বেছে বেছে করাচ্ছি, তোমরা কিন্তু পরপর করবে, আমি এমনি জাস্ট আলোচনা করছি, আমি ঠিক করাচ্ছি না। এই যে একটা প্রশ্ন আছে 10 নম্বরে, আ লার্জ ক্লাসরুম শুড বি কনসিডার্ড বাই আ টিচার, একটা বড় ক্লাসরুম একটা টিচার কি হিসাবে গণ্য করবেন? অপশন এ বলেছে হ্যান্ডিক্যাপড ক্লাস হিসেবে গণ্য করবেন। ভ্যালুয়েবল রিসোর্স। বাস, ঠিক আছে। পরেরটা বলছে কনস্ট্রেইনিং ইন দ্য টিচিং, অর্থাৎ পড়ানোর ক্ষেত্রে অসুবিধাজনক ক্লাসরুম হিসেবে গণ্য করবেন। ডিমোটিভেটর অফ টিচিং, পড়ানোর ক্ষেত্রে নিরুৎসাহিত হবেন এই হিসাবে গণ্য করবেন। আর পরেরটা বলছে ভ্যালুয়েবল রিসোর্স হিসেবে গণ্য করবেন, এটা আমরা আগেও পড়ে এসেছি এবং এটাও একটা সিটেটের প্রশ্ন। তো দেখেছো প্রশ্ন সবই
এসছে, যেগুলো আমরা এখানে দিয়েছি সব প্রশ্নই এসছে। তবে ভাবতে চাও না যে এই প্রশ্ন তোমাদের বেলায় হুবহু কমন পড়বে, পড়তেও পারে নাও পড়তে পারে, কিন্তু তোমাদের কাজ হচ্ছে ভালো করে শেখা। লাস্ট স্যার একটা প্রশ্ন এই করো। অপশনটা কি আছে? হ্যান্ডিক্যাপ ক্লাস, হ্যান্ডিক্যাপ না তো আচ্ছা। প্রতিবন্ধী ক্লাস, বড় ক্লাসকে বলছে হ্যান্ডিক্যাপ ক্লাস। লাস্ট প্রশ্ন করাবো। While checking the notebooks, the teacher observed that a child has repeatedly made some errors in writing such as reverse image as BDMW. The child is showing the sign of. যখন ক্লাসরুমের Learning disability. খাতা চেক করছে তখন একজন শিক্ষিকা দেখলেন যে, আচ্ছা একটু বুঝিয়ে দিতে দাও তারপর উত্তর দাও। একজন শিক্ষিকা দেখলেন যে কোনো একটি শিশু বি এর জায়গায় ডি লেখে, এম এর জায়গায় ডাব্লিউ লেখে। এটা কিসের লক্ষণ? অপশন এ বলছে লার্নিং প্রেফারেন্স, সে এটাই তার স্টাইল, এম এর জায়গায় ডাব্লিউ লিখবে, বি এর জায়গায় ডি লিখবে, এটাই তার স্টাইল, এটা তো হবেই না। লার্নিং স্টাইল, সে এইভাবেই শিখবে, এটাও হবে না। লার্নিং ডিসএবিলিটি, তার শিক্ষার অক্ষমতা আছে। আর লার্নিং ডিফারেন্সিয়েট, সে ভিন্ন রকমভাবে শিখতে চাইছে, এটাও হবে না। তার মানে তার কি অসুবিধা আছে? লার্নিং ডিসএবিলিটি আছে, অর্থাৎ 12 নম্বরটা সি উত্তর। স্যার আশা একটা করি স্পুনারিজম বলে একটা কোশ্চেন ছিল, ওটা একবার দেখাবেন? হ্যাঁ, ওটা নিজেরা করবে। আছে স্পুনারিজম মানে হচ্ছে গিয়ে তোতলামি। স্পুনারিজম কথা মানে হচ্ছে তোতলামি। এখানে স্পুনারিজমটা ইজ অ্যাসোসিয়েট টু কার সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে এরর ইন স্পিচ, যারা তোতলায়, কথা বলতে কি আটকে যায়। বলো তুমি কি চাও, এইভাবে যারা কথা বলে সেটা হচ্ছে স্পুনারিজম। তাহলে স্পুনারিজম অ্যাসোসিয়েটেড উইথ এরর স্পিচ। তোমাদেরকে পড়াতে গিয়ে কখনো আমাকে তোতলাও হতে হচ্ছে। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, আজকে দেখা গেল না, পরের দিন দেখা যাবে। আশা করি ক্লাস ভালো লেগেছে এবং সঠিকভাবে ক্লাস করে সফল হবে, এটুকু আমি জানি। বিগত বছরও হয়েছে। আজ অব্দি কোনোদিন কোনো স্টুডেন্ট বলেনি যে স্যার আপনার পড়া বুঝতে পারিনি, এবং নিজে ভীষণ পরিমাণে স্ট্রাগল, লড়াই করে এই জায়গায় এসেছি। ক্লাস 9 এর পর থেকে টিউশনিটাকে বেছে নিয়েছিলাম, কারণ বাবা মারা গেছিলেন 2 বছর বয়সে, আমার যখন বয়স 2 বছর হয়নি তার আগে। এই টিউশনিটাই করে 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 ইংলিশ অনার্স, ইংলিশ এমএ, এডুকেশন এমএ, বিএড, ডিএড, বর্তমানে পিএইচডি করছি, শেষ হয়ে যাবে এই বছর। চাকরি করা সব অর্জন করেছি। কাজে টিউশনটাকে খুব ভালোবাসি, তাই যতক্ষণ পড়ালাম হয়তো লক্ষ্য করেছো খুব মন থেকে পড়ালাম। চেষ্টা করি, সেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। যতদিন তোমরা ভালোবাসবে ততদিন ধরে আরো চেষ্টা করে যাব এবং সফল হবে এটুকু জানি। ভালো করে পড়াশোনা করো। যে কোনো সমস্যায় দাদা ভাবো, বন্ধু ভাবো, টিচার ভাবো, যা ইচ্ছা ভাবো, পাশে আছি। চেষ্টা করব তোমাদেরকে সফল করার। আবার পরের দিন ক্লাসে আমাদের দেখা হবে, সেদিন হয়তো দেখতেও পাবে, এবং নতুন একটা টপিক নিয়ে আমরা আসব। আর তার মধ্যে তোমাদের আমি ইংলিশের রুটিনটাও প্রোভাইড করে দিয়ে দেব। কালকে তোমাদের রুটিন অনুসারে কোনো ক্লাস নেই, কালকে দিনেই তোমরা রুটিন এবং অ্যাপে অ্যাক্সেস সব পেয়ে যাবে। পরশুদিন থেকে আবার তোমাদের অন্য যে রুটিন অনুসারে যার ক্লাস আছে সেইভাবে তোমরা ক্লাস কন্টিনিউ করে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার। রবিবার Okay, আবার sir. ক্লাস হচ্ছে। কালকে নেই, পরশুদিন আছে রুটিন অনুসারে। রুটিন যাদের কাছে নেই আরেকবার আমি গ্রুপে দেব, পেয়ে যাবে। বেশ, তাহলে আজকের মতো কারো কোনো প্রশ্ন আশা করি নেই, তাহলে আমরা ক্লাসটা অফ করব। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। নেই, ঠিক আছে। তাহলে আজকের মতো প্রত্যেককে শুভরাত, গুড নাইট। প্রত্যেকে ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। টাটা, বাই অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ।